আচ্ছা, তো ঠিক আছে, হ্যাঁ। আজ হচ্ছে তোমাদের 7th মান্থের ফার্স্ট ক্লাস, 18 তারিখ। আচ্ছা, একটু ক্লাস কয়েকদিন বেশ মিস হয়ে গেল, আশা করি এখন থেকে আর তেমন হবে না। দৌড়াদৌড়িটা অন্তত কেটে গেছে কিছুটা। আমরা পড়ছিলাম হচ্ছে দ্য গ্রাস ইজ সিঙ্গিং। আমরা মনে সামারি পড়ছিলাম, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে আমরা মোটামুটি সামারির আমরা কিছু দূর পড়েছিলাম, তো আজকে সামারির মোটামুটি একটু পড়ে শেষ করব যতটুকু পারা যায়। আর ওদিকে আরেকটা যেটা পড়া দিয়েছিলাম, ওটার কি অবস্থা বলো তো? ওটা শেষ করেছো সবাই? দ্য সান অলসো রাইজেস এর কি অবস্থা? স্যার চলছে, এখনো শেষ হয়নি। আচ্ছা, শেষ হয়নি। আচ্ছা, এটা পড়ে আমরা ওটা সামারি পড়বো, হ্যাঁ। তোমরা একটু যদি পারো একটু দ্রুত পড়ে নিও, আমরা সামারি দিয়ে একটু শেষ করবো। তোমাদের ক্লাসগুলো একটু ঘন নিয়ে নিতে হবে কদিন। দরকার হলে কিছু কিছু ক্লাস একটু সকালেও নিতে হবে, কারণ বেশ কিছু মিস হয়ে গেছে, তোমাদেরটা একটু দ্রুত কাজ করতে হবে। আমরা কতদূর পড়েছিলাম গতদিন? সামারি কতদূর পড়েছিলাম মনে আছে? চ্যাপ্টার 7 দেখতেছি। আমরা কি ডিটেল সামারি পড়ছিলাম? স্যার আমরা ওই যে রাইটারের জীবনী নিয়ে একটু আলোচনা করতেছিলেন, ওগুলা নিয়েই শেষ পর্যন্ত কথা হয়েছে স্যার। তারপরে একটু পড়ানো হয়েছে আর কি। কি দেখতেছি, আমরা মনে চ্যাপ্টার ওয়াইজ সামারি শুরু করছিলাম, চ্যাপ্টার ওয়াইজ সামারি। জি স্যার, শুরু করেছিলেন কিন্তু বেশি দূর আগানো হয়নি স্যার। হুম। স্যার ওই যে ম্যারি টার্নারের চাইল্ডহুড পর্যন্ত একটু বলেছিলেন আপনি। হুম। আচ্ছা, মানে কেন ম্যারিট, কাকে খুন করা হয়েছে জানো? স্যার ম্যারি হ্যাঁ, টার্নারকে। তাহলে ওকে কেন খুন করা হয়েছে তার পিছনের গল্পটুকু আমরা একটু জানছিলাম, তাই না? এই যে চ্যাপ্টার 2 এর আমরা ঢুকছি মনে হয় এরকম। এবং আমরা দেখলাম কি যে আসলে ম্যারি টার্নার কাকে রিপ্রেজেন্ট করছে বলো তো আমাদের? স্যার ডরিস লেসিং। হ্যাঁ, তার লাইফকে অনেকটা রিপ্রেজেন্ট করে আর কি। তো আমরা চ্যাপ্টার 2 থেকেই শুরু করি, দেখি ম্যারি টার্নারের কি অবস্থা। দেখো এইকে যদি আমরা খেয়াল করি, চ্যাপ্টার 2 এটা হচ্ছে কি নির্দেশ করছে, দেখো, মুভস অ্যাওয়ে ফ্রম দ্য পাবলিক ইম্পার্সোনাল রিয়াকশন টু ম্যারি টার্নার্স ডেথ। তাহলে কেন কি কারণে তার মৃত্যুটা হলো সেই বিষয়ে যাচ্ছে। প্রেজেন্টেড ইন দ্য ওপেনিং চ্যাপ্টার। এখানে যেটা আমরা দেখব যে এই চ্যাপ্টারে এখানে ম্যারি টার্নার্স আর্লি লাইফ, চাইল্ডহুড, এডুকেশন অ্যান্ড ফরমেটিভ এক্সপিরিয়েন্স দ্যাট শেপ হার পার্সোনালিটি। এখানে চল আমরা শুরু করি। দেখো ম্যারি টার্নার্স চাইল্ডহুড, হোম অ্যান্ড ফ্যামিলি অ্যাটমসফিয়ার কেমন ছিল। দেখো ম্যারি টার্নার্স চাইল্ডহুড হোম হুইচ ইজ মার্কড বাই ইমোশনাল ইনস্টেবিলিটি অ্যান্ড কনস্ট্যান্ট কনফ্লিক্ট, যেটা আমরা ডরিস লেসিংও দেখেছি নাকি, বাবা মায়ের বিচ্ছেদ, মারামারি, এগুলোর জন্য কি ডরিস লেসিং এর কি অবস্থা, কয়টা বিয়ে হয়েছিল তার বলো? স্যার দুইটা। দুইটা। তাহলে দেখো ম্যারি গ্রো আপ ইন আ পোর হোয়াইট ফ্যামিলি হোয়ার হার প্যারেন্টস ম্যারেজ ইজ আনহ্যাপি অ্যান্ড স্ট্রেঞ্জ। Her father is portrayed as weak, irresponsible and often drunk, while her mother is bitter, frustrated and emotionally demanding. অনেকটা সানস অ্যান্ড লাভার্সের মতো নাকি, বা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গারের মতো। মানে যদি না মিলে আর কি, হ্যাঁ, মেন্টালি যদি না মিলে, তাহলে যত বড় সাকসেসফুল ম্যানই তুমি হও না কেন, তোমার বিয়ে তোমার লাইফকে কি করে দিবে বলো?
না স্যার। একদম পুরো ডিস্ট্রয় করে দিবে। হ্যাঁ, ফ্রিকুয়েন্ট কোয়ারেলস, ফিনান্সিয়াল ইনসিকিউরিটি অ্যান্ড ডোমেস্টিক টেনশন ক্রিয়েট আ সাফোকেটিং অ্যাটমসফিয়ার ফর দ্য ইয়ং ম্যারি. This troubled domestic background leaves a lasting impression on her mind and contributes significantly to her fear of intimacy and dependence. Influence of Mary's parents on her personality. তাহলে কেমন পার্সোনালিটি হতে পারে সেটা বুঝতে পারছো। যেহেতু তার বাবা মায়ের মধ্যে বিয়ের লাইফটা, হ্যাঁ, ফ্যামিলি লাইফটা যদি সুখের হয়নি, তাহলে সে কি বিয়ে করতে চাইবে বলো? যেখানে না স্বামী স্যার। স্ত্রীর মধ্যে গন্ডগোল, সেই পরিবারের সন্তান নিশ্চয়ই বিয়ে বা পরিবারের প্রতি একটা ঘৃণা নিয়ে জন্মায়। হ্যাঁ, দেখো, ম্যারিজ প্যারেন্টস প্লে আ ক্রুশাল রোল ইন শেপিং হার ইমোশনাল আউটলুক. Her mother's constant complaints, sacrifices, and resentment toward her husband instill in Mary a deep fear of marriage and domestic life. She comes to associate marriage with emotional suffering, poverty, and loss of independence. Her father's weaknesses and irresponsibility further reinforces her distrust of men. হ্যাঁ, দেখো, পুরুষদের প্রতি একটা অবিশ্বাস. As a result, Mary develops a strong desire for control, self-sufficiency, and emotional detachment. দেখো, লেসিং প্রেজেন্টস ম্যারিজ পার্সোনালিটি অ্যাজ আ ডিফেন্সিভ রেসপন্স টু আর চাইল্ডহুড. হ্যাঁ, এটা ডিফেন্সিভ, যে আমার চাইল্ডহুডে আমি যে এক্সপিরিয়েন্সটা পেয়েছি সেটা যেন আমি বড় হয়ে না পাই. হ্যাঁ, আর্লি অ্যাওয়ারনেস অফ সোশ্যাল ক্লাস অ্যান্ড রেসপেক্টেবিলিটি. দেখো, ফ্রম আ ইয়াং এজ Mary became acutely aware of social class and responsibility, respectability within white society. Her parents' poverty places them on the margins of white community. তাহলে হোয়াইট কমিউনিটির মধ্যে থাকলেও তারা হচ্ছে একদম মার্জিনাল, মানে একদম দরিদ্র লেভেলে. Exposing them to social embarrassment and humiliation. Mary observes how her mother struggled to maintain appearances, despite financial hardship. দেখো, অ্যাপিয়ারেন্স মেনটেন করতে হবে তার. This early exposure to social judgment foster Mary's obsession with respectability and fear of public disgrace. হ্যাঁ, তো সবসময় আমাদের ফেস ঠিক রাখতে হবে, টাকা পয়সা থাকুক আর না থাকুক, ড্রেস আপ ঠিক করতে হবে. পাবলিক কি বলবে, পাবলিক কি অপমান করবে, কি বলে কথা বলে, এই ভয়টা মানুষকে সবসময়, এই এখান থেকে কোনো মুক্তি আছে বলো? লোকে তোমার পক্ষে কি বা বিপক্ষে কি বলবে, এটার কি তোমার কোনো হাত আছে? হুম, তুমি কি না ঠিক করতে স্যার। পারবা? নিশ্চয়ই ঠিক করতে পারবে না, তাই না? কারণ তোমার যদি অনেক টাকা থাকে, তুমি যদি খুব ভালো ভালো ড্রেস পরো, হ্যাঁ, খুব জাঁকজমকতায় চলো, তার লোকে বলবে, ও দেখো ভাব দেখাচ্ছে, বাপের টাকা বেশি হয়ে গেছে তো এই জন্য ভাব দেখাচ্ছে নাকি? হুম। আর যদি মনে করো তোমার হ্যাঁ অনেক স্যার। টাকা আছে কিন্তু তুমি খুবই সিম্পল জীবন যাপন করো, তাহলে বলছ, এ আরে কি বোন দেখছো, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও কি একদম স্বাভাবিক জীবন যাপন করে, টাকা, হ্যাঁ, পুরাতন জামা পরে, খায় নাই, খায় দেয় না, শুধু টাকা জমায়, তাই না? এই, তাহলে তুমি কোনটা করবা বলো? যদি পাবলিক কে ফলো করো তাহলে কি তুমি কি চলতে পারবা? না পাবলিক, স্যার, দুই দিকে। হ্যাঁ, চলা সম্ভব না. তো এই হচ্ছে পাবলিক. এই জন্য পাবলিক ডিসগ্রেসের ভয় যদি তোমার থাকে, সমাজে যদি তুমি সবসময় রেসপেক্টেবিলিটি মেনটেন করে চলতে চাও, তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে. লেসিং শোজ হাউ কলোনিয়াল সোসাইটি প্রেসার্স ইন্ডিভিজুয়াল টু কনফার্ম আউটওয়ার্ডলি ইভেন অ্যাট দ্য কস্ট অফ ইমোশনাল ওয়েলবিং. হ্যাঁ, ইমোশনাল ওয়েলবিং এর বিনিময়ে হলেও তারা আউটওয়ার্ড শোটা ঠিকই মেনটেন করতে যাচ্ছে. টেক্সটটা পড়লে আরো ভালো করে বুঝতে, টেক্সট মনে হয় কেউ পড়েনি নাকি? হুম, যেহেতু এটা লাস্ট মনে বলেছো, যাই হোক, তারপরে হয়তো ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেনের জন্য একটু দরকার ছিল. ম্যারিজ এডুকেশন অ্যান্ড আর্লি ইন্ডিপেন্ডেন্স. As Mary grows older, education becomes a means of escape from her unhappy home. She performs well at school and later secures employment in town, যেটা আমরা লেসিং এর ক্ষেত্রেও দেখলাম না, which allows her to live independently. This period of Mary's life is described as relatively stable and fulfilling. নিজের মতো করে চলা, নিজের জীবনে একটা আলাদা. She enjoys financial independence, a predictable routine, and social recognition as a competent office worker. For the first time, Mary experiences a sense of control over her life. Lessing contrasts this phase with Mary's later life, on the farm to emphasize what he loses through marriage. তাহলে এই যে, মানে এইটা বিয়ের আগ পর্যন্ত তার যে ইন্ডিপেন্ডেন্স, হুম, তার যে ফিনান্সিয়াল সিকিউরিটি সহ সে যে নিজের মতো করে চলছিল, এটাই যে সে পরবর্তীতে হারাবে, সেই জন্য এখানে ফোকাস করা হয়েছে এই চ্যাপ্টারে, যাতে পরবর্তীতে কম্পারেটিভলি বোঝানো যায় যে হোয়াট কাইন্ড অফ লাইফ শি হ্যাজ অলরেডি লস্ট. লাইফ অ্যাজ এ ওয়ার্কিং উইমেন ইন টাউন. Mary's life as a working woman in town presents a brief period of emotional balance. She lives in a boarding house, maintains regular habits, and interacts socially without deep emotional involvement. সে কারোর সাথে ইনভলভমেন্টে ছিল না. Her routine provides security and her independence shields her from emotional risk. দেখো, তাই বলছে কি, তার রুটিনটাই মোটামুটি তার একটা সিকিউরিটি ছিল, সে কারোর সাথে মিশতো না, অনেকটা দূরত্ব মেনটেন করে চলতো,
হ্যাঁ, ম্যারি ডেলিভারেটলি অ্যাভয়েডস ক্লোজ রিলেশনশিপ, এইটা হ্যাঁ, পার্টিকুলারলি রোমান্টিক ওয়ান্স, বিলিভিং দ্যাট ইমোশনাল অ্যাটাচমেন্ট লিড টু সাফারিং। লেসিং পোর্ট্রেস দিস লাইফস্টাইল এজ এ লিমিটেড বাট সাইকোলজিক্যালি প্রোটেক্টিভ। হ্যাঁ, এটা তো একটা লিমিটেড লাইফ, তাই না? এত সীমাবদ্ধ থাকা, তোমার ফ্রেন্ড সার্কেল বলো হবে না, তোমার পরিচিতির পরিমাণ কম হবে, দিস ইজ আ কাইন্ড অফ লিমিটেশন, বাট অ্যাকচুয়ালি শি লাভস ইট বিকজ ইট গিভস হিম সাইকোলজিক্যাল প্রোটেকশন। যে অন্যের সাথে ইমোশনালি জড়িয়ে আবার যে ঝামেলায় পড়ে যাবে, এখান থেকে যেন অন্তত দূরত্ব মেনটেন করা যায়। Mary's attitude toward marriage and men. During her years of independence, Mary consciously rejects marriage. Influenced by her parents' unhappy relationship, she views marriage as a trap. এই যে ট্র্যাপ হিসাবে মনে করছে। আজকে দেখো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বিশেষ করে আমরা যে দেখতে পাই, এই যে সমকামী যেটা বলা হচ্ছে, হ্যাঁ, সমকামী ম্যারিজ, এগুলো কেন হয়েছে? এগুলো কেন হয়েছে বুঝতে পারছো? বলো। হুম, আজকে কেন ছেলেরা ছেলেদের সাথে, মেয়েরা মেয়েদের সাথে বিয়ে করছে? কেন তারা অপোজিট, হ্যাঁ, জেন্ডারকে ঘৃণা করছে বা ভয় পাচ্ছে? আসলে কোনটা, ঘৃণা না ভয়, কোনটা হতে পারে বলো? স্যার ডোমিনেশনের জন্য। হ্যাঁ, ঘৃণা না ভয়, তাই না? যে কেন মেয়েরা ছেলেদের সাথে আর ছেলেরা মেয়েদের সাথে বিয়ে করতে যাচ্ছে না, এর কারণটা কি? এই কারণ হতে পারে স্যার, কোনো কোনো ক্ষেত্রে তো স্যার ঘৃণাও থাকতে পারে, কারণ হয়তো অন্য একটা সময় বা একটা অপোজিট জেন্ডারের কারো কাছ থেকে হয়তো সে ডিসিটফুল বিহেভিয়ার পাইছে, এই কারণে সে ভয় পাচ্ছে যে আমি যদি আরেকজনকে এরকম বিয়ে করি তাহলে আবার যদি এই জিনিসটা রিপিট হয়। আর অনেক সময় দেখা যায় যে আরেকজনের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ডমিনেট ভাবটা, হ্যাঁ, এটা দেখে ভয়ও পেতে পারে যে আহ, আমি আবার যদি আমাকেও এরকম ডমিনেট করে, তো ক্ষেত্রে স্যার দুটাই তো হতে পারে স্যার। না ওইটাই বললাম যে নিশ্চয়ই আজকে যে বিষয়টা আমরা দেখতেছি সেটার পিছনে অনেক দিনের অনেক ব্যাপার রয়েছে, তাই না? হুম, এটা নিশ্চয়ই হঠাৎ করে হয়ে স্যার যায়নি, হঠাৎ করে এটা হয়ওনি। তো যাই হোক, তাই এই যে সাইকোলজিগুলো আজকে আমরা দেখতেছি, এটা শুধু আজকে না, এটা অনেক দিন আগে থেকেই ঘটেছে। আজকে তার কারণটা আমরা দেখতেছি। হ্যাঁ, দেখো আমরা যদি একটু এখানে একটু সার্চ দিই, হ্যাঁ, আচ্ছা, আমরা সোশ্যালটা দিই, হ্যাঁ। দেখো এইখানে একটু খেয়াল করো, সোশ্যালাইজেশন অ্যান্ড জেন্ডার রোল লার্নিং। হুম, তারপর হচ্ছে কি কালচার অ্যান্ড সোশিয়েটাল অ্যাটিটিউড, সোশ্যাল বন্ডিং অ্যান্ড প্রো সোশিয়াল। দেখো অনেকগুলো কারণ আছে, হ্যাঁ। ইন সিলেকশন, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো তো গেল। প্যারেন্টিং একটা বিষয়, দেখো যে তারা কিভাবে সন্তানকে বড় করছে, চাইল্ডহুড এক্সপেরিয়েন্স। হুম, তারপর হচ্ছে সোশ্যাল এক্সপেরিমেন্ট, অনেক সময় সার্জিক্যালের তো অনেক দূর আগায় গেছে। তো এখানে যেটা যদি আমরা খেয়াল করে দেখো, সোশ্যালাইজেশন অ্যান্ড জেন্ডার রোল। দেখো ওল্ডার থিওরিজ ফ্রম 19 দেখো থাউজেন্ড সাজেস্টেড দ্যাট চিলড্রেন ওয়ার undifferentiated and socialized into gender roles, but modern research has shown this is not true. However, some studies continue to explore how early childhood experience, parenting, parenting style, and gender non-conformity play a role in developing same-sex attraction. হ্যাঁ, তাহলে আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, প্যারেন্টিং স্টাইল, এই সবগুলোও কিন্তু কি করছে, ইফেক্ট ফেলছে কিন্তু, ঠিক আছে? তো এইটাকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এটাও তো এরকমই হতে পারে যে তারা হয়তো এরকম কিছু পরবর্তীতে নভেল বা পাবা যেগুলো আধুনিক বা এরকম অনুরাধ, যদি এখন একটু ফ্ল্যারিশ হয়নি। তো যাই হোক, তাই বলছে দেখো সে কি করছে, ডিস্ট্রয়েড উইমেন্স ফ্রিডম। যেটা এক ম্যারিজ একটা কি ট্র্যাপ, যেটা উইমেনদের ফ্রিডম নষ্ট করছে। শি অ্যাভয়েডস রোমান্টিক ইনভলভমেন্ট অ্যান্ড প্রাইডস হার সেলফ অন সেলফ সাফিসিয়েন্সি। যেমন আমরা দেখতেছি বিশেষ করে উন্নত দেশ যেগুলো আমরা বলতেছি, জাপানেও বা চায়নাতে
এখন ইউথদের মধ্যে বিয়ের প্রবণতা কি বেশি না কম বলো তো? হুম। কম স্যার। কম স্যার। আচ্ছা, হাউ ইজ দি, তাহলে হলো জাপান একটা উন্নত দেশ নাকি, এবং অনেক দিক থেকে তারা ডিসিপ্লিন সব কিছু থেকে, কিন্তু খেয়াল করো ম্যারিজ এর ট্রেন্ডটা এত কম কেন? দেখো, ম্যারিজ ট্রেন্ডস ইন জাপান শো আ সিগনিফিক্যান্ট অর লং টার্ম ডিক্লাইন। ওখানে এখন ইয়ং এর থেকে ওল্ড একটু বেশি। দেখো, উইথ নাম্বার ফলিং বিটুইন, খেয়াল করো কত এখানে, একক দশক শতক হাজার নাকি 5 লাখ in 2023 for the first time in decades, driven by economic pressure, changing gender roles. দেখো এখানে খেয়াল করো, হ্যাঁ, চেঞ্জিং জেন্ডার রোলস, উইমেন প্রায়োরিটাইজিং ক্যারিয়ার্স। উইমেনরা প্রায়োরিটি দিচ্ছে কি মানে ক্যারিয়ারকে। যেমন একটা কিছুদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, ভাইরাল হয়েছে। মেয়েদেরকে এবং ছেলেদেরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ক্যারিয়ার আগে না ফ্যামিলি বা ভালোবাসা আগে। ছেলেদের উত্তর এবং মেয়েদের উত্তরটা যদিও মডিফাইড হতে পারে গবেষণায় এই বিষয়টা, কিন্তু তারপরেও দেখছো কি ভিডিওটা সবাই? জি স্যার, জি দেখেছি। স্যার। মেয়েদের দৃষ্টিভঙ্গি কি আর ছেলেদের দৃষ্টিভঙ্গি কি? স্যার মেয়েরা তো এক কথায় ক্যারিয়ার, আর ছেলেরা বললো যে না, ভালোবাসাটাই। ভালোবাসা, পরিবার নাকি সাপোর্ট, ইত্যাদি ইত্যাদি। তাহলে সেই জায়গাটা কিন্তু জাপানের এই যে চেঞ্জিং রোল, তাই তো, ভূমিকা এখন যে বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে সব কিছু কিন্তু এই জেন্ডার রোলস এর চেঞ্জের কারণে হচ্ছে। দেখো, ডিফিকাল্টি ফাইন্ডিং সুটেবল পার্টনার, উপযুক্ত পার্টনার না খুঁজে পাওয়া। উপযুক্ত পার্টনার তুমি কিভাবে খুঁজে পাবা? মানে সবাই যদি আমরা সেম, মানে যদি কম্প্রোমাইজের ব্যাপারটা বাদ দিয়ে আমরা যদি এখন সবাই আমার মনের মতো হতে হবে এমনটা যদি জোর করে চাপিয়ে দিই, তাহলে কি সম্ভব? একজন মানুষ কি তোমার মতো করে হবে বা আমার মতো হবে? বলো তো, তুমি চাইলে হবে? না স্যার। হুম। এটা কি না স্যার। এটা কি গরু ছাগল যে আমার মতো করে আমি টেম করে নিব? যে একটা মানে কিনে নিয়ে আসলাম পাখি, বা একটা গরু বা একটা ছাগল কিনে নিয়ে আসলাম, নিয়ে এসে আমার মতো করে আমি পুষে নিব, ব্যাপারটা এরকম কিছু? হুম। না স্যার। হ্যাঁ, না স্যার। তাহলে তুমি পার্টনার সুটেবল হবে তুমি কেমন করে মেলাবা? এর কি কোনো থার্মোমিটার বা এরকম কোনো মিটার টিটার আছে নাকি, যে আমি ওটা মেপে দেখবো যে না আমার সাথে 90% মিলে গেছে? তুমি কবে মেলাতে পারবা সেটা, বলো? তাই ডিফিকাল্টি ফাইন্ডিং এটা সুটেবল তো পার্টনার্স অ্যান্ড গ্রোয়িং সেন্টিমেন্ট অ্যামং ইয়ং পিপল দ্যাট ম্যারেজ ইজ নট এসেনশিয়াল ফর লাইফ। দেখো, হ্যাঁ, ম্যারেজ জীবনের জন্য গুরুত্বপূর্ণ নয়। লিডিং টু রাইজিং নাম্বার অফ লাইফ লং সিঙ্গেলস আছে। এবং যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স থাকে, মানে এক্সট্রা ম্যারিটাল না ঠিক, মানে ম্যারিডের বাইরে, হ্যাঁ, যদি কোনো সেন্সুয়াল রিলেশনশিপ বা এটা থাকে, তাহলে তার ম্যারিড লাইফকে তারা গুরুত্বপূর্ণ ভাববেই না। ভাবার দরকার আছে? ভাবা তো দরকার নেই, ঠিক আছে তো, কারণ তুমি তখন আবদ্ধ হয়ে গেছো। বিয়ে মানে তুমি আবদ্ধ হয়ে গেছো, তখন তুমি তোমার পরিবারের দ্বারা ডোমিনেটেড হবা, সেক্সুয়ালি বা সেন্সুয়ালি তুমি সিঙ্গেল পার্টনার তোমাকে ব্যবহার করতে হবে। কিন্তু যখন তুমি এগুলোর বাইরে থাকছো তখন তো ইউ আর ফ্রি টু ডু হোয়াট এভার ইউ লাইক, সবাই সবার মতো। এবং এইটা যখন হচ্ছে তখন কোনো ছেলে আরেকজন মেয়েকে বা কোনো মেয়ে আরেকজন ছেলেকে বিশ্বাস করতে পারছে না। পারবে কি এই মুহূর্তে কি পারা সম্ভব আর? বলো, যদি এরকম মেন্টালিটি সবার ভিতর থাকে। হুম। না স্যার। কেউ কাউকে বিশ্বাস করবে? কেউ কাউকে তো বিশ্বাস করার কথাই ওঠে না। কিভাবে বিশ্বাস করা সম্ভব? তো এই যে জায়গাগুলো, এগুলো তো, এইগুলো যা সিগন্যাল দিচ্ছে, এই যে নভেলগুলো বা এগুলো তো মাত্র শুধু সিগন্যাল দিচ্ছে আমাদেরকে, কিন্তু সেটা থেকে আজ থেকে আরো 200 100 কত বছর আমরা পেরিয়ে গেছি, তাহলে আজকে তার ফলাফলটা আমরা দেখতেছি। হুম। তাই বলছে, হ্যাঁ, দেখো, হাউএভার দিস রিজেকশন ইজ বেসড মোর অন ফেয়ার দ্যান জেনুইন চয়েস। এই যে ফেয়ার, আতঙ্কটা সবচেয়ে বেশি, যদি আবার যদি বাবা মায়ের মতো ওই রকম পরিবার আমি পেয়ে যাই। লেসিং এর জীবনও কি, সেও তো ভয় ছিল, কিন্তু শেষ পর্যন্ত কি রক্ষা পেলো? বলো, রক্ষা পাইছে? রক্ষা তো না পায়নি। স্যার। হ্যাঁ, কেন পাইনি? ওই যে সমাজকে নিয়ে তুমি ভাবতে গেলে তোমার খবর আছে। কারণ সমাজ তোমার মতো না। তুমি চাইলেই সমাজকে তোমার মতো করে তুমি মানায় নিতে পারবে না, সম্ভবই না। অতএব দেখো, লেসিং সাজেস্ট দ্যাট মেরিস ইন্ডিপেন্ডেন্স ইজ ফ্রেজাইল, বিল্ট অন রিপ্রেশন রাদার দ্যান ইমোশনাল স্ট্রেংথ। মানে সেটা, মানে সে যে নিজের চয়েসেই শক্তিশালী দিক থেকে যেটাকে ভাববে সেটাও সেও পারেনি। এটা বরং তার সাইকোলজিক্যাল স্ট্রেংথের থেকে তার মেন্টাল যে কনফিউশনটা,
এটা তার মধ্যে বেশি কাজ করেছে। প্রেশার অফ সোশ্যাল এক্সপেকটেশন, ওই যে সোশ্যালি সেটা যদি তুমি প্রেশার বোঝো আমার কাছ থেকে সমাজ কি চাচ্ছে, এটা আশা করতে গেলে বিপদ আছে। Despite her independence, Mary cannot entirely escape and social pressure. Colonial society expects women to marry, and Mary's unmarried status gradually becomes a subject of gossip and suspicion. সেটা তো আমরা দেখেছিলাম। Her colleagues and acquaintances begin to view her as abnormal and incomplete. This social pressure unsettles Mary, exposing the fragility of her self-contained life. Lessing demonstrate how even seemingly independent women are constrained by societal norms, particularly within conservative social settings. দেখো আমি নিজেও কয়েকটা দিক থেকে একটু সোশ্যাল স্কেপের ভিতরে থাকি বা আছি। সেটা জানো কোন দিক থেকে? ফ্রেন্ডলি রিলেশনশিপ তৈরি করার দিক থেকে আমি এখন খুব ভয় পাই। বুঝতে পেরেছ? আমি আপাতত আমার বর্তমানে কোনো ফ্রেন্ড নাই। কি বিশ্বাস করতে পারো? বলো। এখন যদি স্যার আমাকে কেউ এখন এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে যে তোমার বেস্ট ফ্রেন্ডকে, আমার কিন্তু কোনো ফ্রেন্ড নাই এবং ফ্রেন্ড তৈরি করব সেটা ইচ্ছাও আমার নেই। স্যার আসলে এটা সংজ্ঞাটা কি স্যার, মানে আমি ফ্রেন্ড কাকে বলবো, আমি তো এটাই এখনো বুঝে উঠতে পারি না স্যার। হ্যাঁ, মানে মানে আমি যদি একটু বিশ্বাস করি বা ওর জন্য যদি আমি মনে করি যে না একে আমি বিশ্বাস করতে পারি, একে আমি আমার যেটা ভালো লাগছে না ওকে একটু শেয়ার করলাম বা ওর কাছ থেকে আমি হয়তো একটা পজিটিভ ফিডব্যাক পাবো, একটা ভালো পরামর্শ পাবো, তো দেখছি যে ওটাকে সে বেস করে পরে আমাকে আবার কষ্ট দিচ্ছে বা হ্যাঁ, হ্যাঁ, মানে সেটাই তো ঘটছে। দেখা হুম। একটা জায়গার মধ্যে আমাকে পিচ করে কথা বলতেছে, তো তখন তো স্যার আসলে একা থাকাই ভালো মনে হচ্ছে যে না থাক আমি একা একাই থাকি না, এটাই ভালো। এখনকার মানুষ বিশ্বস্ততা তো রাখছে না তো। হুম। জি এখনকার স্যার। মানুষ বিশ্বস্ততা রাখছে না। বুঝতে পেরেছো? এখন জি স্যার, বিশ্বস্ততা এই জায়গাটা রাখার মতো আমি মানুষ খুঁজে পাইনি। আমি অনেক ছোটবেলা থেকে আমি অনেক বিশ্বাস করতাম মানুষকে, অনেক বেশি, হ্যাঁ, সব কিছু দিক থেকে। কিন্তু প্রত্যেকেই এই বিশ্বাসের বরখেলাপ করেছে এবং শেষ পর্যন্ত করেছে আমার এক মানে ফ্রেন্ড বাদ দিয়ে দিতে একজনের প্রতি আমার সবচেয়ে ভালো বিশ্বাস ছিল। সবাই যদি তাকে খারাপ বলতো আমি তাকে কখনো খারাপ ভাবে নেই নাই, কিন্তু শেষ পর্যন্ত সে ওই অস্ত্রটা আমার বিরুদ্ধেও কাজে লাগিয়েছে। বুঝতে পেরেছো? তো সেই দিন থেকে আমি আর কোনো মানে আমার কলিগদের সাথেও আমি কিন্তু খুব একটা অ্যাটাচমেন্ট রাখি না। হ্যাঁ, একটা ফর্মাল সিচুয়েশনে যতটুকু ততটুকুই, তার বাইরে আমি দূরত্ব মেনটেন কিন্তু করে স্যার চলি। একটা জিনিস কি স্যার, মানে আমরা তো সমাজে থাকি স্যার, হুম। কিন্তু মাঝে মাঝে নিজের উপরে নিজের কোশ্চেন আসে যায় যে আসলে আমি কি মানে এরকম আমার মেন্টালিটিকে এইভাবে বেড়ে উঠতেছে, আমি কি সমাজের বাইরে কেউ হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার ইদানিং খুবই হচ্ছে স্যার। মানে মানে আমি সমাজের দেখতেছি বাইরে না, সমাজটা এরকম। মানে আমি এরকম হয়ে যাচ্ছি কেন, হ্যাঁ, মানে আমি কারোর সাথে দেখতেছি ওর সাথে কথা বলতে গেলে আমার মনে হচ্ছে যে এর সাথে এই কথাটা না বলাই ভালো, হ্যাঁ। চুপ থাকি, বা এই জিনিসটা নিয়ে খুব ইদানিং হচ্ছে স্যার। মানে এই কারণে মনে হচ্ছে যে আমি মনে হয় ভিন গ্রহের জীব। না, এটা মনে করার কিছু নেই। ওই যে একটা সোশ্যাল ফেয়ার যেটা এখন বর্তমানে মানে কি বলবো মানুষের মধ্যে সেই দুটা জিনিস না, একটা হচ্ছে ডিগনিটি এবং একটা হচ্ছে লয়্যালটি। এই দুটা রাখার মতো মানুষ বর্তমানে আমি এখন একটাও খুঁজে পাইনি। বুঝতে পেরেছো? খুঁজে পাইনি বিধায় মনে করতে হবে এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য যে তারা বরখেলাপ করবে। এবং এই পৃথিবীতে দেখা গেছে যে বড় বড় হত্যা বা এর পিছনের সবচেয়ে কাছের মানুষটাই ক্ষতিটা করেছে। হ্যাঁ, আমরা ম্যাকবেথে পড়েছিলাম না? হ্যাঁ, জি বলো। স্যার, জি স্যার। একটা কথা বলেছিল ইভেন না? এটার তো বাস্তব একটা instance, এই যে আহ, ভেনিজুয়েলাতে যে মাদুরোকে যে ধরলো এখানে তো স্যার তার মানে কাছেরই একজন ছিল যে ইনফরমেশন গুলো পাস করছে না, আর সেটা কি। তো হবেই, বললামই তো তো যে তুমি আজ পর্যন্ত পৃথিবীতে দেখো বড় বড় হত্যাকাণ্ড ওই লেভেলের, এমনকি সাহিত্য থেকে দেখো, রাজাদের দিক থেকে দেখো, দূরের মানুষ জি স্যার। কখনোই তোমার সম্পর্কে কিছুই জানবে না। সে তোমাকে কোনো আঘাত করতে পারবে না কাছের মানুষের হেল্প ছাড়া। বুঝছো তো? তোমার বাড়িতে কোনো কিছু চুরি হয়েছে মানেই, খুব গোপন বিষয় তোমার বাড়িতে চুরি হয়েছে মানে তোমার বাড়ির কেউ এর সাথে জড়িত। এটা তোমাকে বিশ্বাস করে নিতে হবে। বুঝতে পেরেছো? কারণ বাইরের লোক এটা জানা সম্ভব না। তো ঠিক ব্যাপারগুলো এরকম। এই যে দেখো আমি তোমাদের অনলাইনের এই যে কার্যক্রমগুলো করি, হ্যাঁ, আমি যে স্টাডিটা আমি অনেক বড় একটা পরিসর কিন্তু বর্তমানে হয়ে গেছে। আমার একটু জি কষ্ট স্যার। হয় ইয়া করতে। আমি যদি একটু দুই একজনকে সাপোর্ট নিয়ে কাজটা করি তাহলে এটা কিন্তু আরো বড় পরিসরে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হবে কিনা বলো? হ্যাঁ স্যার, কিন্তু অবশ্যই হবে। আমি কিন্তু এটা কারোর উপর ছাড়িনি। আমার দরকার নেই এত টাকা পয়সা, আমার এত টেনশন নেওয়ার কোনো দরকার নেই।
আমার একটু মেসেজ দিতে দেরি হচ্ছে। এই যে 2-3 দিন আমি প্রায় গ্রুপ মানে অনলাইনে বলতে পারি যে আমি থাকতেই পারিনি। এতে আমার মনে হচ্ছে যে স্টুডেন্টরা যদি চলে যায় যাক, আমার কোনো ভয় নাই, কোনো ইয়া নাই যে আমি কাউকে এটা ইয়া করব। আমি কারণ কাউকে বিশ্বাস পাচ্ছি না যে আমার হয়তো স্টুডেন্টদের সাথে আমার যে একটা ভালো সম্পর্ক আছে, হয়তো কোথায় কি মেসেজ দিবে, কে কি আচরণ করবে, দেখাচ্ছে আমি খারাপ অবস্থান এটা তৈরি হতে পারে। হ্যাঁ, তো এই জন্য দেখো আমি জি স্যার। চাইলে কিন্তু এটাকে অনেক বড় পরিসরে নিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। হ্যাঁ, কিন্তু আমি ওটা করতে পারছি না, কারণ কি আমি চাচ্ছি আমি সবসময় সাকসেসের একটা বিষয়কে ভাবি মেন্টাল হ্যাপিনেস। আমার কোনো টেনশন নেওয়ার দরকার নেই, আমার অত টাকা পয়সার বেশি দরকার নেই, যা আসতেছে এই তো মনে হচ্ছে যেন অনেক বেশি। হ্যাঁ, এটাই বা কে প্রত্যাশা করেছিল বলো? হুম। তোমরা যে কে কোথা থেকে না দেখেই আমাকে মানে কোনো ইয়া নেই যুক্ত হচ্ছ, হয়তো বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে হোক, যেভাবেই হোক কাজটা করতেছো। তাহলে এই যে একটা ভয়, একটা আতঙ্ক, হ্যাঁ, একটা বিশ্বস্ততা, কারণ আমরা যারা সাহিত্য পড়ে তারা কেমন একটু সফট মাইন্ডেড হয়ে যায়, তারা অনেক কিছু বিবেচনা করতে শিখে। হ্যাঁ, মানে যারা সাহিত্য ডিপলি পড়ে তারা দেখবো যে একটু বিবেচনা করতে শিখে, অল্পতেই ভাবতে শিখে এটা কি হতে পারে ওটা, এই জন্য দেখাচ্ছে যে অনেকের ক্ষেত্রে এরকমটা সমস্যাটা হয়। অতএব এটা নিয়ে ব্যাপার না ভাবার, কিন্তু নিজেকে সাবধান থাকা ভালো, কারণ এখন সামাজিকভাবে মানুষ, ধর্মীয়ভাবে, নীতি নৈতিকতার দিক থেকে মানুষের সেই জায়গাটা নেই। স্যার, বাংলা একাডেমিতে একটা বই কিনতে গেছিলাম স্যার, ওখানে ভালো লাগতেছিল না, আমি একটা বট গাছ, ওখানে বট গাছ আছে স্যার, ওখানে বসে একটা কুকুর শুয়ে আছে স্যার। হুম। ওর কোনো টেনশন নাই, ও মানে নির্দ্বিধায় ঘুমাচ্ছে। আমি বলছি যে এর জীবনই মনে হয় সব থেকে সুখের জীবন, মানে কোনো টেনশন নাই, কিছু নাই, চাকরির পরীক্ষা দিতে হবে না, কত কিছু, খালি একটা কুকুর ডাকছে, ও উঠে মানে ইনভেস্টিগেশন করতেছে যে কে ডাকলো বা এরকম। হুম। হুম। মানে এমন হলো যে এর জীবনটা ভালো। গাছগুলোর দিকে তাকে মনে হচ্ছে যে এই গাছগুলো কতদিন ধরে আছে এখানে, এদের কোনো টেনশন নাই। এই হুম। জিনিসগুলো কেন জানি খুব খুব ইয়ে হচ্ছে স্যার। যাই হোক, এখন না, টেনশনগুলো এখন বর্তমান মানুষের জন্য এটাই, এখন মানুষের এত রোগ হচ্ছে কেন, প্রেশার, স্ট্রোক, এগুলো কেন হচ্ছে বলো? মেন্টাল হ্যাপিনেস না টেনশন থাকা। স্যার। হুম। টেনশনটা হচ্ছে মানুষের এখন সবচেয়ে বেশি। তো যাই হোক, দ্য টার্নিং পয়েন্ট, তাই বলছে ম্যারিজ অ্যাওয়ারনেস অফ এজিং। এই যে আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে, বিয়ের বয়সে যে এখন হচ্ছে না, অনেক মেয়ে আছে যারা ক্যারিয়ারকে ফোকাস দিতে গিয়ে হয়তো ক্যারিয়ারে তারা সাকসেসফুল হয়েছে, কিন্তু দেখা দেখা যাচ্ছে পারিবারিকভাবে তারা কিন্তু সাকসেসফুল না। দেখা যাচ্ছে একজন মেয়ে যদি সরকারি একটা চাকরি পেতে চায়, যদি একটু অপেক্ষা করে তাহলে তার 28-30 হয়ে যাচ্ছে, এবং সেই বয়সে গিয়ে তার বয়সী আর ছেলে পাচ্ছে না। বুঝতে পারছো? এমনকি সেদিন একটা শুনলাম, আমাদের এক ম্যাডামেরই বোন, বুঝতে পারছো, ছেলে পাচ্ছে না অনেকদিন ধরে। মেয়েটা বলছে যে আমার বোন দেখতেও খারাপ না, আবার ভালো একটা চাকরি করে, কিন্তু ছেলে পাচ্ছে না। কেন ছেলে পাচ্ছে না? ছেলেরা কি তাকে বিয়ে করতে চাচ্ছে না, নাকি আসলে বয়স এবং মেন্টালিটিতে মিলছে না? বয়স আর হ্যাঁ, মেন্টালিটি বয়স আর মিলছে না স্যার। মেন্টালিটিতে মিলছে না। কারণ তার যখন বয়স 28, তখন ছেলের বয়স মিনিমাম তো 32, 33, 34 হবে নাকি, মিনিমাম, বা স্যার, তার বয়সেরই হবে। তার চেয়ে ছোট বয়সের ছেলে তো সে বিয়ে করবে। মেয়েরা মানে ছেলেরা ছোট বয়সে মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু মেয়েরা কি ছোট বয়সে ছেলেদের বিয়ে করার ট্রেন্ড আমাদের দেশে আছে, বা এটা পারে বলো? না স্যার, কিছু কিছু ক্ষেত্রে বাজে ব্যতিক্রম একটু। আছে, কিন্তু জেনারেলি এই ট্রেন্ডটা কিন্তু নাই। তো সেই হিসাবে 32 বা 30 বছর একটা মেয়ে কমপক্ষে হলো 32, 34, 35 বছরের ছেলেকে সেবে, কিন্তু ছেলেরা তো অতদিন পর্যন্ত অপেক্ষা করে না। আর যদি বা করে, তখন ওই বয়সের ছেলেরা অনেক বেশি এনগেজড হয়ে যায়। ঠিক আছে তো? জি একটা স্যার। 30 বছরের ছেলে, একটা 30 বছরের মেয়ে, দুটোর মধ্যে পার্থক্য আছে, মেন্টাল, সাইকোলজিক্যাল, সবকিছু দিক থেকে। এই সব কিছু মিলে দেখাচ্ছে আর মিলছে না। এগুলো কিন্তু যদি সাহিত্য লেখা হয় না, এই যে মেন্টাল যে ট্রমা, এগুলো কিন্তু অনেক বড় জিনিস, যেটা এখানে আমরা দেখতেছি ম্যারির মাধ্যমে। কিন্তু সেটা হয়তো আরো এরকম ম্যারি আমরা দেখবো আমাদের সমাজে। হুম। যে আসলে আমাদের কি করা উচিত? আমরা কি ক্যারিয়ারে ফোকাস দিব, নাকি ফ্যামিলিকে ফোকাস দিব, নাকি দুটাকেই দিব? কম্প্রোমাইজ করে কিভাবে চলা যায়, কম্প্রোমাইজ করে চলা যায় এরকম সাহিত্য তো আমাদেরকে শেখাচ্ছে না। সাহিত্য তো শুধু আমাদেরকে মানে সমস্যাগুলোকে তুলে ধরাচ্ছে, সমাধান তো আমাদেরকে দিচ্ছে না। এই পর্যন্ত আমরা কোন সাহিত্যের সমাধান পেয়েছি বলো, যে আমাকে জি, এইভাবে সমাধান আছে? এটাই সমাধান নেই স্যার, হুম। সমস্যাগুলো আমাদের দেখাচ্ছে কিন্তু সমাধান নিজের কাছে খুঁজতে হবে। হ্যাঁ, তাহলে সেই যদি এমনটা হতো না যে আমাদের স্টাডিগুলো আমাদেরকে পড়তে পড়তে আমাদের সমাধানের দিকেই আমাদের অভ্যস্ত করাতো, তাহলে কি আরো ভালো হতো না বলো? কিন্তু আমরা ভয় পাচ্ছি আমাদের
আমাদেরকে ভয় দেখিয়ে দেওয়া হচ্ছে আমাদের সমাজ, সাহিত্য, ধর্মের মাধ্যমে, কিন্তু সমাধানটা যেন আমরা কেউ আর মানে উতরাই দিতে পারছি না, আমরা দিতে পারতেছি না সমাধানটা। আমি আমার জীবন চালাবো, কেমন ধরো একটা জিনিস ভাবো, আমি আমার জীবন চালাবো, আমি ভেবেছি যে আমার যত কষ্ট হোক আমি টাকা পয়সা ইনকাম করব, ঠিক আছে? তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমি এবং তোমাদের ম্যাডাম সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এইভাবে আমাদের জীবনটাকে চালাবো। একজন সংসার দেখবে, একজন মনে করো বাইরের দেখবে। এটা হচ্ছে একটা ট্রেডিশনাল সামাজিক সেটিং। এখন এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি মনে করো, হ্যাঁ। কিন্তু বর্তমান সমাজ বারবার প্রেশার দিচ্ছে। কাকে প্রেশার দিচ্ছে? আমাকে না তোমাদের ম্যাডামকে? বলো তো। প্রেশার দিচ্ছে, হ্যাঁ, যে মাস্টার্স পাস করে বসে আছো, তো পড়াশোনা করে কি লাভ হলো? পড়াশোনার দরকার দরকার ছিল? হ্যাঁ, তাহলে এখন কি করা যায় বলো? জি স্যার, এটাই তো হ্যাঁ, সমস্যা আমি কি যে স্যার আমার আপনি তো আমার সামাজিক, আমার সুখ, আমার পারিবারিক বিপদটা দেখবো, নাকি সমাজকে খুশি করতে যাব? কোনটা? স্যার নিজেরটা দেখবো স্যার। হ্যাঁ, আমি একরোখা, আমি আমার নিজেরটা দেখছি, আমার নিজেরটা আমি দেখব, বাকিরা যে যা বলে বলুক। কারো হয়তো অনেক টাকা পয়সা দরকার, আমার এতটা দরকার নেই, ঠিক আছে? এতটা দরকার নেই। একটা চাকরি করতেছি, আলু ভর্তা ডাল খাওয়ার অভ্যাস যথেষ্ট আছে, এটুকু পর্যন্ত মোটামুটি মৃত্যুর আগ পর্যন্ত সরকার আমাকে দিয়ে যাবে। এর থেকে তো আর বেশি দরকার নেই, আছে বলো? আর টাকা পয়সা দিয়ে কি সন্তান মানুষ করা যায়? যদি আমার মেয়ে ডাক্তারি পড়তেই পারে, তাহলে সে তার মেধা দিয়ে পড়ুক। আমাকে কেন অনেক টাকা ইনকাম করে বেসরকারিতে পড়িয়ে তাকে ডাক্তার বানাতে হবে? এ তো আমার দরকার নেই। অতএব তার মেধা, তার বুদ্ধি তাকে যেখানে নিয়ে যাবে ততটুকুই। আমার বাবা মা আমার জন্য কিছু ভাবেনি, আমার পড়াশোনা নিয়ে তারা টেনশনেও ছিল না, তারপরও আমরা এখানে এসেছি। আমার সন্তানকে নিয়েও এত বেশি টেনশন করতে হবে না। তার জীবনটা যদি তার বুদ্ধি সদ্ধি থাকে, সে গড়েই নিবে। হয় সে রিক্সাওয়ালার সাথে বিয়ে করে চলে যাক, আর না হয় কোনো ডাক্তারের সাথে বিয়ে করে চলে যাক, তাতে তো আমার কিছু যায় যায় আসে না, আছে বলো? কিন্তু তার জন্য জি স্যার। তাকে মানুষ করতে গিয়ে দুর্নীতি করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, ইয়া করতে হবে, সেটা তো আমার দরকার নেই। তার বিচার বুদ্ধি তাকে যেখানে নিয়ে যাবে, আমি সেটা মেনে নিতে রাজি আছি। আমার ছেলে মেয়ে যদি ক্লাসে প্রত্যেকবার ফেল করে, আমার কোনো সমস্যা হবে না যে আমি মেন্টালি ভুগবো, আমার ছেলে মেয়েকে আমি প্রেসারে দিব, তাকে এই না করতে বলে সমাজের লোকেই বলতেছে, আমি লজ্জায় মাথা নত করে মাটির সাথে মিশে যাব, এরকম বোধ তো আমার দরকার নেই। আছে কি বলো? এগুলো না স্যার। এগুলো ভাবতে গেলে তো আমি চলতে পারবো না। অতএব তাকে আমি আমার সাধ্যমতো চেষ্টা করাবো, সে তার মতো তাকে ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করবে। এখন যদি টাকা দিয়ে ঘুষ দিয়ে ভালো স্কুলে ভর্তি করার তো দরকার নেই। তার মেধা যদি বলে ওই প্রাইমারি সরকারিতে ভর্তি হতে হবে, তাহলে সেখানেই হোক। আমার তো জোর করার দরকার নেই, সেখানেই সে হয়ে যাবে। কারণ যে মানুষ হওয়ার, সে ওখান থেকে উঠে আসবে। আর যে হবে না, তাকে বেস্ট স্কুলে পড়ালেও সে মাঝখানে গিয়ে আউড়ে যাবেই। সবাই ভালো স্কুল মানে কি, ভালো বিশ্ববিদ্যালয় মানে কি সবাই ভালো জায়গায় পৌঁছে গেছে বলো? না হ্যাঁ, স্যার। ফিল্টারিং হতে 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 দেখবা যে যে ওই যে হোটেল বয়, সে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছে। যে হচ্ছে রিক্সা চালাতো, সে দেখা যাচ্ছে মেডিকেলে চান্স পেয়ে গেছে। পেয়েছে কিনা বলো? আর বাপের যদি টাকা পয়সা এদিক ওদিক করে বিজনেস টিজনেস করে কষ্ট করে ইনকাম করে স্যার দিয়ে দিয়েছে বা বেসরকারিতে পড়াচ্ছে, হ্যাঁ, সেই ছেলে মেয়ে তেমনই হয়েছে। শেষ পর্যন্ত বাপ মার ওই বৃদ্ধাশ্রমের জায়গা হয়েছে। ছেলে তো ছেলের মতো থাকবেই, এতে কিছু জায়গা নেই। তো এই সামাজিক যে ব্যাপারটা, হ্যাঁ, মানে এগুলো কথা অটোমেটিক চলে আসে। সাহিত্য পড়তে গেলে তোমাকে অনেক দিকে ভাবাবে, অনেক দিকে চিন্তা করাবে, হ্যাঁ। এগুলো না ভাবালে তো সাহিত্য পড়ার কোনো দরকার নেই। তো এই জন্য সফট মেন্টালিটির হয়ে যায় যারা সাহিত্য চর্চা করে বা সাহিত্য পড়ে বা সাহিত্য টিচিং দেয়, এই জায়গাগুলো অন্য রকমের ব্যাপার ঘটে যায়। তবে অতিমাত্রায় নিজেকে ডিপ্রেসড ভাবা যাবে না, মনে থাকবে তো? ওকে, হ্যাঁ আমি স্যার। বলছি দেখো, a crucial moment in chapter 2 occurs when the Mary becomes suddenly aware of her own aging। হ্যাঁ, হঠাৎ করে যখন তার বয়সের ব্যাপারটা সে ভাবতে শুরু করে, হ্যাঁ, বয়স। দেখো, ওভারহিয়ারিং ইয়ঙ্গার কলিগস গসিপ অ্যাবাউট হার অ্যাজ অ্যান এইজিং স্পিনস্টার শকস আর ডিপলি। হ্যাঁ, যে কলিগরা বলতেছে, এটা তো স্বাভাবিক। আমাদের আশেপাশে আমরা যখন চাকরি করছি দেখছি, কারো যদি বিয়ে না হয়েছে, তাকে বিভিন্ন ধরনের কথা বলে, হ্যাঁ, এই বিয়ে হচ্ছে না কেন, কি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ। পিছনে পিছনে কিন্তু গল্প হয়, সে নিশ্চয়ই শুনে ফেলে এগুলো বা শোনে। এটা তো হচ্ছে, এগুলো দেখতেছি। দিস রিয়েলাইজেশন ট্রিগার্স প্যানিক অ্যান্ড সেলফ ডাউট আন্ডারমাইনিং হার সেন্স অফ কন্ট্রোল। ম্যারি বিগিনস টু ফেয়ার লনলিনেস, সোশ্যাল এক্সক্লুশন অ্যান্ড irrelevance. তো যাক, লেসিং ইউজেস দিস মোমেন্ট টু শো হাউ এক্সটার্নাল জাজমেন্ট ক্যান ডিস্টেবিলাইজ। দেখো, হ্যাঁ, এক্সটার্নাল জাজমেন্ট মানে তোমার জাজমেন্ট না, অন্যের জাজমেন্ট তোমাকে মডিফাই করছে, তোমাকে
ডমিনেট করতেছে, এইটা যদি ঘটতে যায় তাহলে তুমি কিন্তু তোমার মতো করে চলতে পারবে না। এটা হচ্ছে সামাজিক একটা নেগেটিভ যে ইফেক্ট এটা। আবার তুমি সমাজে দেখবা মানুষ যদি হিংসা করে তোমার ছেলে মেয়েকে বিগড়াই দিতে পারে, পারে কিনা বলো? আমি নিজেও দেখছি, মনে করো আমাদের গ্রামে জি বিশেষ করে ঘটেছে আমাদের গ্রামে। আমি ছোটবেলা থেকে যেটা দেখেছি, কয়েকটা পরিবারের বেশ তৎকালীন সময়ে শিক্ষিত ছিল, বেশ সামাজিকভাবে তারা একটা প্রতিপত্তি ছিল। তো আমরা দেখতাম যে তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে তাদের সামাজিকভাবে একদম শেষ করে দেওয়া হয়েছে। মানে নিজেই দেখেছি যে অনেক দেখা যায় তাদেরই ফ্রেন্ডরা তাদেরকে দিয়ে কি কি করাচ্ছে, বিড়ি খাওয়া শেখাচ্ছে, গাঁজা খাওয়া শিখিয়ে তাদেরকে একদম পড়াশোনায় নষ্ট করে দিয়ে ওই পরিবারটাকে একদম শেষ করে দিয়েছে। বুঝতে পারছো? অথচ তারা অনেক ভালো ছিল এক সময়। সমাজ জিনিসটা খুব খারাপ, এটা এখন তো মানুষ খুব বেশি ভয় পায় আরো, তাই না? মানুষ মিশতে দেয় না তাদের ছেলে মেয়েদের অন্যদের সাথে। কারণ ওই যে আমি যেটা দেখে আসছি, মনে করো যে যদি চাই আমার ছেলে বা মেয়ের বন্ধুরা তাকে নষ্ট করে দিতে পারে, কিভাবে দিতে পারে সেটা আমরা দেখছি। এখন সেই আতঙ্কে, সেই ভয়ে দেখা যাচ্ছে হয়তো বা আমরা করছি কি, আমরা হয়তো আমাদের ছেলে মেয়েদেরকে ওনার সাথে মিশতেই দিচ্ছি না। আবার মিশতে না দেওয়ার পিছনে আবার একটা ক্ষতি হয়ে যাচ্ছে, মানে কারণে একটা ক্ষতি হয়ে যাচ্ছে, যে সে তার মতো ইন্ডিপেন্ডেন্ট হতে পারছে না, স্বাধীনভাবে সে বড় হয়ে উঠতে পারছে না, সে সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। বুঝতে পারছো? তো অনেক ঝামেলা এখন বর্তমান সমাজে, অনেক ঝামেলা, অনেক ঝামেলা, যেগুলো মানে কি বলবো, অনেক বেশি হতাশ করছে মানুষকে, যে হতাশায় মানুষের আয়ু কমে যাচ্ছে, রোগ শোক বেশি হচ্ছে। আর কি বলবো, ফলোইং দিস রিয়েলাইজেশন, দেখো, ইমোশনাল ক্রাইসিস অ্যান্ড লস অফ স্টেপ, ম্যারি এক্সপিরিয়েন্স অ্যান্ড ইমোশনাল ক্রাইসিস। দ্য অর্ডারলি রুটিন দ্যাট ওয়ান্স প্রোভাইডেড, হ্যাঁ, যেটা সে সবসময় ব্যস্ত থাকতো, কাজ নিয়ে থাকতো, এই জন্য তার ভিতরে একটা কমফোর্ট ছিল, হ্যাঁ, কিন্তু এখন সেটা মিনিংলেস হয়ে যাচ্ছে। শি বিকামস রেস্টলেস, অ্যাংশাস অ্যান্ড ইনক্রিজিংলি ডিস্যাটিসফাইড উইথ হার লাইফ। হার ফিয়ার অফ বিকামিং অ্যান আউটসাইডার উইদিন হোয়াইট সোসাইটি ইন্টেন্সিফাইজ, হ্যাঁ, যে হোয়াইট সোসাইটি সে আউটসাইড হয়ে যাচ্ছে কেমন জানি। দিস সাইকোলজিক্যাল ভালনারেবিলিটি প্রিপেয়ার্স হার ফর দ্য ইম্পালসিভ ডিসিশন টু ম্যারি, মার্কিং আ সিগনিফিক্যান্ট টার্নিং পয়েন্ট ইন হার লাইফ। ইন্ট্রোডাকশন অফ ডিক টার্নার, দেখো এটা হচ্ছে কি, চ্যাপ্টার 2-তে আমরা ডিক টার্নার সম্পর্কে জানলাম। Into Mary's life, Dick appears as an awkward, struggling farmer whose proposal offers Mary an escape from social judgment rather than emotional fulfillment. Mary's acceptance of Dick's proposal is driven more by fear of loneliness and social failure than genuine affection. Lessing present this decision as a tragic. এই যে কিছুদিন আগে, ঠিক আছে, কিছুদিন আগে আমাদের আমাদের একটা ফ্রেন্ড, মানে আমরা একসাথে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, এখন আমার বয়স মনে করো 40-এর কাছাকাছি, ঠিক আছে, আর সে ফ্রেন্ডটা আমার থেকে আরো 3-4 বছরের বড়। তাহলে তার বয়স ধরলাম 42 বা 43, সে এতদিনে বিয়ে করেনি। বুঝতে পারছো? তো হঠাৎ করে শুনতেছি সে বিয়ে করেছে। তো পিছনে যে গল্পটা একটু শুনলাম, তাতে মনে হলো যে সে ফিল করেছে যে তার বিয়ে করা উচিত। বুঝতে পারছো? কারণ পরিবার মানুষকে যে একটা মানে কি মেন্টালি সাইকোলজিক্যালি যে স্টেবল রাখে, সেটার জন্য হলেও মানুষকে বিয়ে করা উচিত, হ্যাঁ, সেটা সে ফিল করেছে এবং শেষ পর্যন্ত সে বিয়ে করেছে। বুঝতে পারছো? জি স্যার, হ্যাঁ। তো কবে এতদিন দেশানো সে বিয়ে নাকি? করেনি। হ্যাঁ, বিয়ে না করার পিছনে আরো অনেক কারণ ছিল বা আছে। তো যাই হোক, সে এতদিনে বিয়ে করেনি, হ্যাঁ, এখন সে বিয়ে করেছে। তাহলে ম্যারিজ অ্যাকসেপ্টেন্স অফ ডিকস প্রপোজাল ইজ ড্রিভেন মোর, দেখো, বাই ফেয়ার অফ লনলিনেস অ্যান্ড সোশ্যাল ফেলিয়ার দ্যান জেনুইন অ্যাফেকশন। অ্যাফেকশন ছাড়া যদি কেউ কোনো সাপোর্ট পাওয়ার জন্য বিয়ে করে, সেটা মানিটারি সাপোর্ট হোক, সাইকোলজিক্যাল সাপোর্ট হোক, বা অন্য যে কোনো সাপোর্টের জন্য যদি কেউ বিয়ে করে, ঠিক আছে, তো অ্যাফেকশন ছাড়া, তাহলে সেটা কিন্তু বেশি দিন স্থায়ী হবে না। বুঝতে পারছো? সেটা একসময় না একসময় ক্ষতি ডেকে আনবে। সাইকোলজিক্যাল মোটিভেশন বিহাইন্ড ম্যারিজ ডিসিশন, দেখো যে কেন সে বিয়েটা করলো। ম্যারিজ ডিসিশন টু ম্যারি, দেখো, ডিক টার্নার ইমার্স ফ্রম আ কমপ্লেক্স মিক্স অফ ফেয়ার, ইনসিকিউরিটি অ্যান্ড সোশ্যাল কন্ডিশনিং। রাদার দ্যান রিজলভিং হার ইনার কনফ্লিক্ট, ম্যারিজ ইন্টেন্সিফাইজ দেম। Lessing emphasize that Mary enters marriage without emotional readiness or self-awareness. This choice sets the stage for a later alienation and breakdown on the farm. তো যাই হোক, এখানে যেহেতু আমরা সামারি পড়তেছি, আমিও ঠিক স্যাটিসফাইড হতে পারছি না পড়ায়ে, কারণ এখানে গল্পগুলো খুব দ্রুত, মানে মেইন ইয়াগুলো জাস্ট বলতেছে, হ্যাঁ, কিন্তু এই যে
কথাবার্তা, তাই না, ক্যারেক্টারগুলোর মধ্যে তাদের যে ইন্টারাকশন, এগুলো আসলে একটু না পড়লে হয় না। তো যাই হোক, এখন আর সেটা বলার সুযোগ নাই। তা হচ্ছে চ্যাপ্টার 2 ফাংশনস অ্যাজ দ্য সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ দ্য নোভেল। সাইকোলজিক্যাল ফাউন্ডেশন বাই ট্রেসিং দেখো মেরি টার্নার্স লাইফ, আর্লি লাইফ, ফর্মেটিভিতে একটা গেল। দেখো রিলেশনশিপ বিটুইন পাস্ট, আমি আর এগুলো ইয়া করতে যাচ্ছি না, এখানে জাস্ট ওইগুলো কমেন্ট দেওয়া হয়েছে, থিমেটিক ইত্যাদি। আমরা চ্যাপ্টার 3-তে একটু চলে যাই। দেখো চ্যাপ্টার 3-তে কি বলা হচ্ছে, দ্য গ্রাস ইজ সিঙ্কিং কন্টিনিউস দ্য সাইকোলজিক্যাল অ্যান্ড সোশ্যাল এক্সপ্লোরেশন অফ দ্য মেরি টার্নার্স লাইফ বাই ফোকাসিং অন দ্য আর্লি ফেজ অফ ম্যারিজ টু ডিক টার্নার। তাহলে এখানে যদি আমরা দেখি, দেখো ম্যারিজ অ্যাজ অ্যান স্কেপ রাদার দ্যান আ চয়েস। এখানে কি বলছে, চ্যাপ্টার 3 ওপেন্স উইথ অ্যান ইমপ্লিসিট আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ম্যারিজ টু ডিক টার্নার ইজ নট বেসড অন লাভ আর ইমোশনাল দেখো কম্প্যাটিবিলিটি। হ্যাঁ, তো এখানে আমরা যদি একটু উম, দেখো এখানে যদি আমরা এই কথাগুলো একটু পড়ি বা তাদের ইন্টারাকশনগুলো একটু দেখি, আমরা থার্ড চ্যাপ্টারটা একটু দেখি। হ্যাঁ, চ্যাপ্টার 2 মানে ম্যারিজের পর তাদের যে অবস্থানটা। সানস অ্যান্ড লাভার্স কি তোমরা সব কেউ পড়েছিলে টেক্সটটা? হুম, না স্যার। কেউ পড়নি? আচ্ছা, তো যাই হোক, এখন কি বলবো, তাহলে ম্যারি টার্নার কোথায় থাকে? শহরে না? সে হচ্ছে শহরে চাকরি করা, তাই তো? জি জি স্যার। স্যার। আর ডিক টার্নার কি? সে একজন ফার্মার, তাই না? ফার্মার। হ্যাঁ, সে হচ্ছে মাঠে কাজ করে। দুই দুই আর কি সাইকোলজি মিলবে? না স্যার। হ্যাঁ, দেখো না স্যার। তাহলে ম্যারি টার্নার কেন এই বিয়েটা করলো, তাই তো? কেন বিয়েটা করলো? সে নিশ্চয়ই ভেবেছে যে সে যে ছেলেটা যদি আমার থেকে একটু নিচু সমাজের হয়, তাহলে হয়তো তাকে আমি আমার মতো করে চালাতে পারবো, এরকম একটা কিছু একটা হয়তো মেন্টালিটি ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি দাঁড়ালো দেখো, এখানে যদি আমরা একটু দেখি, ইট ওয়াজ আ লং ওয়ে ফ্রম দ্য টাউন টু দ্য ফার্ম, ওয়েল ওভার 100 মাইলস, 1 মাইলেরও বেশি। And by the time he told her they had crossed the boundary, it was late at night. Mary, who was half asleep, roused herself to look at his farm and saw the dim shapes of low trees like great soft birds flying past. Behind it, a hazy sky that was cracked. মানে নিয়ে আসতেছে, her tiredness relaxed her limbs, quietened her nerves. Reaction from the strained state of the last few months was a dull acquiescence or numbness. মানে দেখো ওয়ার্ডগুলো খেয়াল করো, সবগুলো নেগেটিভ, কোনো এক্সাইটমেন্ট নাই, দ্যাট ওয়াজ অলমোস্ট ইনডিফারেন্স। শি থট ইট উড বি প্লিজেন্ট, খেয়াল করো, শি থট ইট উড বি প্লিজেন্ট টু লিভ পিসফুলি ফর আ চেঞ্জ, অন্তত এই চেঞ্জে একটা পিসফুলনেস পাওয়া যাবে। হয়তো শি হ্যাড নট রিয়েলাইজড হাউ এক্সস্টেড শি ওয়াজ, সে প্রথমে বুঝতে পারেনি। আফটার দোজ ইয়ার্স অফ লিভিং গিয়ার্ড আ পারপেচুয়াল ডিমান্ড ফর দ্য নেক্সট থিং, শি সেইড টু হারসেলফ উইথ ডিটারমিনেশন টু ফেস ইট, ফেস করতেই হবে। শি উড গেট ক্লোজ টু নেচার, অন্তত সে নেচারের কাছে থাকতে পারবে। ইট ওয়াজ আ ফ্রেজ দ্যাট টুক অ্যাওয়ে দ্য এজ অফ আর ডিস্টেন্স ফর দ্য ভেল্ড, গেটিং ক্লোজ টু নেচার। হ্যাঁ, এই কথাটা হুইচ ওয়াজ স্যাংশনড আফটার অল বাই দ্য প্লিজেন্ট সেন্টিমেন্টালিটি অফ দ্য সর্ট অফ বুক শি রেড, বই পড়ে যেগুলো বুঝেছে। হ্যাঁ, যে নেচারের যে ওয়ার্ডসওয়ার্থ পড়ে, না নেচারের পজিটিভ ইফেক্ট পড়ে বুঝতে পেরেছে নেচারের কাছে থাকলে হয়তো ভালো কিছু পাওয়া যায়। বাই দ্য প্লিজেন্ট সেন্টিমেন্টালিটি অফ দ্য শর্ট দেখো অফ বুকস শি রেড was a reassuring abstraction. At the weekends, when she worked in town, she had often gone out for picnics with crowds of young people to sit all day on hot rocks in the shade, listening to a portable gramophone playing dance music from America. মানে আগে কি কি হতো, and had thought of that too as getting closer to nature. এগুলো হয়তো সে ক্লোজার টু নেচার বলে ভাবতো, কিন্তু ইট ইজ নাইস টু গেট আউট অফ টাউন, শি উড সে। সে হয়তো ভাবতো এগুলো, হ্যাঁ, যে শহরের বাইরে থাকলে তাহলে আরো কত ভালো লাগতো। By like most people, the things she said bore no relation at all to the things she felt.
আর হয়তো সে যেগুলো বলতো, সে যেগুলো চাচ্ছে সেগুলো হয়তো অধিকাংশই অ্যাবস্ট্রাকশন ছিল। শি ওয়াজ অলওয়েজ প্রোফাউন্ডলি রিলিভ টু গেট ব্যাক টু হট কোল্ড ওয়াটার ইন ট্যাপস অ্যান্ড দ্য স্ট্রিটস অ্যান্ড অফিস। Still, she would be her own mistress. That was Mary's, what her friends had married for. To have homes of their own and no one to tell them what to do. দেখো এখন ভাবছে বিয়েটা হয়তো বা যদি সে করেই বসে, তাহলে ওই যে বাইরের লোকরা আর কেউ কথা বলতে আসবে না, তারা কি করবে না করবে কেউ কিছু বলতে পারবে না। শি ফেল্ট ভেগলি দ্যাট শি হ্যাড বিন রাইট টু ম্যারি। অতএব সে ভাবছে মনে হয় ভালোই করেছে। এভরি ওয়ান হ্যাড বিন রাইট, সবাই হয়তো ঠিক বলেছে। ফর লুকিং ব্যাক ইট সিম টু হার দ্যাট অল দ্য পিপল শি হ্যাড মেট ওয়ার সিক্রেটলি সাইলেন্টলি বাট রিলেন্টলেসলি পারসুইটিং হার টু ম্যারি। সবাই তাকে গোপনে নীরবে হয়তো পার্সু করতেছে বিয়ে করার জন্য। শি ওয়াজ গোয়িং টু বি হ্যাপি। হয়তো সবাই যেহেতু বলছে তাহলে হয়তো সে সুখী হবে নাকি বিয়ে করে। শি হ্যাড নো আইডিয়া অফ দ্য লাইফ শি হ্যাড টু লিড। ভবিষ্যতে কি জীবন পার করতে হবে সেটা হয়তো জানতোই না। পোভার্টি হুইচ ডিক হ্যাড ওয়ার্ন হার অফ উইথ আ স্ক্রুপুলাস হিউমিলিটি ওয়াজ অ্যানাদার অ্যাবস্ট্রাকশন। ওই যে দারিদ্রতা, সে হয়তো ভাবিনি যে দারিদ্রতা একসময় আসবে। নাথিং টু ডু উইথ হার পিন্সড চাইল্ডহুড। শি স ইট অ্যাজ আ রাদার এক্সাইটিং ফাইট এগেনস্ট ওড। The car stopped at last and she roused herself, মানে বিয়ে করে আসতেছে। The moon had gone behind a great luminous white cloud. It was a suddenly very dark. Miles of darkness under a dimly starlit. দেখো এই যে কথাগুলো, এগুলো তো আমরা সামারিতে পাবো না, তাই না? কারণ কি, ন্যাচারাল সেটিং মেন্টালিটিকে রিপ্রেজেন্ট করছে। রাইটার যে বর্ণনাগুলো করতেছে, আমরা জাস্ট কি করছি, এগুলোকে একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি, তাই না? হ্যাঁ। আচ্ছা, কি সবাই আছো তো নাকি? বলো। আচ্ছা স্যার। দেখো হ্যাঁ স্যার। ল্যাঙ্গুয়েজটা কি খুব কঠিন ছিল বলো তো? ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব ইজি, তাই না? বেজে ছিল। দেখো সিম্পলি পড়ে ফেলা যাবে, সিম্পলি পড়ে ফেলা যাবে। তো আমরা যদি একটু ভিতরে দিকে যাই, তা আপনি যখন পড়েন না তখন কেন জানি সবই ঢুকেই যায় মাথায়, কিন্তু আমরা যখন পড়ি তখন আরে কে কাকে কি বলতেছে ভাই, মানে এইটাই এই স্যার, জায়গায় গুলো কেমন যেন স্যার এই করছে, গোলাই যায় স্যার। না এই যে দেখো কত সুন্দর ইয়া না, মানে সিম্পলি জাস্ট ওয়ার্ড বসানো আছে, এই ইমেজ তৈরি হয়ে যাচ্ছে, তাই না? এই জিনিসটা যে আসছে স্যার, এটা কিভাবে আসছে স্যার? মানে আপনি কোন জিনিসটাকে ফোকাসকে খালি, মানে এই জিনিসটা আমি বুঝি না, বা এই জিনিসটা কিভাবে ডেভেলপ করবো স্যার? এটা এটাই স্যার। গল্পের এই যে ফ্লোটা, গল্পের ফ্লোটা এখানে জরুরি। সেটা অটোমেটিক তোমাকে তোমার ওই সেন্টেন্সের মিনিং এর দিকে নিয়ে যাবে। আমরা জাস্ট ইমাজিনেশনের দিকে খেয়াল করব, ঠিক আছে? আমি কি পড়তে যাচ্ছি বা কি আসতে পারে সেটার দিকে খেয়াল করব, বাকিগুলো অটোমেটিক আমার ওয়ার্ড মিনিং আমাকে বলে দিবে। সব ওয়ার্ডের মিনিং খুঁজতে যাওয়া যায় কেন? অবশ্য দেখো এইটুকু যদি আমি পড়ি, এবার দেখো সে কার থেকে নেমে আসলো। ডিক স্মাইলড অ্যাট হার গ্রেটফুলি অ্যান্ড সেইড আই উইল মেক সাম টি। দেখো প্রথম দিকের আবেগ তো ভালোই থাকে নাকি? তাহলে ডিক তার জন্য চা তৈরি করছে। হি ডিসঅ্যাপিয়ার্ড এগেইন। হোয়েন হি কেম ব্যাক শি ওয়াজ স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল লুকিং অ্যাট টু পিকচার্স দ্যাট হাং দেয়ার। মানে ওয়ালে দুটো পিকচার সেটা দেখতেছে। ওয়ান অফ দ্য চকলেট বক্স লেডি উইথ আ রোজ ইন আর হ্যান্ড। একটা ছবিতে আছে কি চকলেট বক্স লেডি, দেখতে এরকম, তার হাতে একটা রোজ। দ্য আদার ওয়াজ অফ আ চাইল্ড অফ অ্যাবাউট 6 টর্ন অফ আ ক্যালেন্ডার। একটা ক্যালেন্ডারে ছিঁড়ছে এরকম আর কি। হি ফ্লাস্ট হোয়েন হি স হার অ্যান্ড স্ট্রিপ দ্য পিকচার্স ফ্রম দ্য ওয়ালস। আই হ্যাভেন্ট লুকড অ্যাট দেম ফর ইয়ার্স হি সেইড। দেখো ডিক বলতে সেই ছবিগুলো আমি কতদিন ধরে দেখি নাই। টিয়ার্নিং দ্য ব্যাক্রস, এগুলো আরও ছেড়ে ফেললো। বাট লিভ দেম শি সেইড ফিলিং অ্যান ইন্ট্রুডার অন দিস ম্যানস ইন্টিমেট লাইফ। বলছে রাখো তো, নাও। সে মনে করছে যে দেখো, ম্যারি মনে করতেছে যে হয়তো এই ছবিগুলো স্মরণ করিয়ে দিয়ে ডিকের হয়তো জীবনটাকে আবার একটু ইন্ট্রুডার হয়ে গেলাম, হঠাৎ করে তার অতীতের কথা মনে করা দিলাম। দ্য টু পিকচার স্টাক আপ রাফলি অন দ্য ওয়াল উইথ টিন ট্যাঙ্কস টিন ট্যাক্স হ্যাড গিভেন হার ফর দ্য ফার্স্ট টাইম অ্যান ইনসাইট ইন টু ইজ লনলিনেস। এটা দিয়ে বুঝতে পারছে যে সেও ডিকো হয়তো বা লনলি ছিল এতদিন। অ্যান্ড মেড হার আন্ডারস্ট্যান্ড হিজ হারিড কোর্টশিপ অ্যান্ড ব্লাইন্ড নিড ফর হার, যে তারকেও হয়তো বা প্রয়োজন। বাট শি ফেল্ট অ্যালিয়েন টু হিম, আনএবল টু ফিট হারসেলফ টু হিজ নিড। এখন সে ভাবছে তার জীবনে যে আমি আসলাম, ফিট করতে পারবো তো নিজেকে। লুকিং টু দ্য ফ্লোর শি স দ্য প্রিটি চাইল্ডিশ ফেস টপড উইথ কার্লস টর্ন অ্যাক্রস লাইং হোয়ার হি হ্যাড থ্রোন ইট। সেই ছবির ব্যাপারটা সে দেখলো। টপড উইথ কার্লস টর্ন অ্যাক্রস লাইং হোয়ার হি হ্যাড থ্রোন, ছবিটা ছিঁড়ে ফেলেছে। শি পিকড ইট আপ থিঙ্কিং দ্যাট হি মাস্ট বি ফন্ড অফ চিলড্রেন। হয়তো বা সে মানে এতদিন হয়তো দেখেনি, ছোটবেলার দিন হয়তো ভালোবাসতো, এই জন্য হয়তো সে ছবিগুলো রাখছিল। দে হ্যাড নেভার ডিসকাস চিলড্রেন, চিলড্রেন নিয়ে তো ওদের সাথে কোনোদিন কথাই হয়নি। মানে
ম্যারি টার্নার এবং ডিক তো আজ পর্যন্ত চিলড্রেন মানে হয়তো যতদিন ধরে সম্পর্ক হয়েছে তারা এখন এটা নিয়ে কথা বলেনি, তাহলে এটা কেন হলো? দেয়ার হ্যাড নট বিন টাইম টু ডিসকাস মাস, হয়তো বা সময় ছিল না। শি লুক ফর আ ওয়েস্ট পেপার বাস্কেট ফর ইট, হ্যাঁ, ফর ইট অফার্ড হার টু সি দ্য স্ক্র্যাপ অফ পেপার অন দ্য ফ্লোর, বাট ডিক টুক ইট ফ্রম হার, স্কোয়েজ ইট ইন্টু আ বল অ্যান্ড ফ্লাং ইট ইন্টু দ্য কর্নার, মানে ছবিটা নিয়ে গোল করে ফেলে দিল। উই ক্যান পুট আপ সামথিং এলস, হি সেইড শাইলি, লজ্জুভা বলছে এখানে হয়তো ছবিতে মানে এই জায়গায় আমরা অন্য কোনো ছবি রাখতে পারি, হ্যাঁ। ইট ওয়াজ হিজ শাইনেস, হিজ ডিফারেন্স towards her that enabled her to hold her own, feeling protectively toward him, which she did when he looked like that, bashful and appealing. মানে সে সময় লাজুক লাজুক একটা ভাব কাজ করছে, হ্যাঁ, দিকের মধ্যে। She need not think of him as the man she had married who had claims on her. অতএব তারও এরকম মনে করার দরকার নেই যে সে যেমন পুরুষ বিয়ে করতে চেয়েছিল সে তেমনই পেয়েছে। She sat herself down with composure in front of the tray he had brought, ওই যে চা নিয়ে আসছে ট্রেতে করে, and watched him pour tea. On a tin tray was a stained, দেখো টিন ট্রেটা কেমন, হ্যাঁ, stained torn cloth to enormous cracked cups, মানে enormous cracked মানে কাপের গায়ে অসংখ্য দাগ লেগে আছে, মানে গরিব তো কাপগুলোও হয়তো সেরকম পরিষ্কার না, ফাটা ফোটা দাগ দুগ হয়ে গেছে। Across her wave of distaste came his voice, but that is your job now. বলছে এখন এটা তোমার কাজ। কি তোমার কাজ কোনটা বলো তো? দ্যাট ইজ ইউর জব নাও। বলো, এই কথাটা যখন ডিক বললো কি বোঝাতে চাইলো, কোনটা তার কাজ? স্যার এই যে ঘর সংসারে চা বানানো হ্যাঁ, এই যে চা ইত্যাদি বানানো, তাই কাজ। তো? হুম। তার বলছে কি, অ্যান্ড শি টুক দ্য টি পট ফ্রম হিম, মানে ঢেলে দাও চা, অ্যান্ড পোর্ড, দেখো ফিলিং হিম ওয়াচিং হার উইথ প্রাউড ডিলাইট, মানে দুজনের ফিলিং তো এখন ভালোই কাজ করবে নাকি। তারপরে পড়তে পড়তে তাদের আচরণগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে, কীভাবে আস্তে আস্তে একজন আরেকজনের বিরুদ্ধে যাচ্ছে বা মেন্টালি মিলছে না, সেই বিষয়গুলো কিন্তু পাবো। এই যে এভাবে পড়লে পারে মোটামুটি আমরা টার্নিংগুলো বুঝতে পারবো, যেহেতু এখানে সামারিতে আমরা সরাসরি দেখতে পাচ্ছি। দেখো এই যে সেটাই বলছি, ইনস্টিড ইট রিপ্রেজেন্টস an escape from social pressure, an aging anxiety and fear of becoming an outcast within white society. Mary enters marriage with unrealistic age, abstraction বা unrealistic expectation that will provide stability and social acceptance without requiring emotional sacrifice. তারপর হচ্ছে ফিট, দেখো ফার্স্ট জার্নি টু দ্য ফার্ম, ওই যে যেটুকু আমরা পড়লাম। ম্যারিজ জার্নি ফ্রম টাউন টু ডিক টার্নার্স ফার্ম symbolizes her transition from order to chaos. As she travels deeper into the countryside, she becomes increasingly uneasy. The landscape appears hostile, vast and empty, intensifying her sense of alienation. This physical journey mirrors Mary's psychological detachment, as she moves away from familiarity into an environment that threatens her sense of control. Lessing uses the journey to foreshadow Mary's inability to adopt a rural life. পরবর্তীতে অ্যাডপ্ট করতে পারবে সেটা বোঝার দিচ্ছে। Initial impression of the farm. Upon arriving at the farm, Mary is immediately struck by the disorder and poverty. যে কাপের কথা বললো, তাই না, বাড়ির কথা বললো, ছবির কথা বললো। The farmhouse is poorly maintained, uncomfortable and lacking basic amenities instead of the imagined pastoral stability, মানে সে ভাবছিল খুব সুন্দর হবে, হ্যাঁ, গ্রাম্য একটা সুন্দর পরিবেশ থাকবে। Mary finds dirt, heat and neglect. The absence of domestic comfort deeply unsettles her, as she associates order with emotional safety. This initial shock begins to erode her fragile confidence and heightens her resentment toward, দেখো হাইটেন মানে কি বাড়িয়ে দেওয়া, ডিকের প্রতি তার যে রাগ বিদ্বেষ সেটা কিন্তু আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। Dick Turner's character and lifestyle. Chapter 3 provides further insight into Dick Turner's personality and lifestyle. দেখো এই পুরোটাই মানে কি, পুরো নভেলটাই কি একজন মানুষকে কেন্দ্র করে তার আশেপাশের পরিবেশ, সমাজ, পরিবার এগুলোকে কিন্তু দেখানো হয়েছে। হ্যাঁ, নভেলটা আসলে কি, নভেল কি শুধু ফিকশনাল কোনো একটা বিষয় নাকি আসলে জীবনের, হ্যাঁ, বাস্তবতা থেকেই রাইটারেরা উপলব্ধি করে লিখতে থাকে, কোনটা বলো? তা জীবনের বাস্তবতার এখানে যে উপলব্ধিটাই গল্পগুলো পাচ্ছি এগুলো এরকমই, আমরা যখন পড়তেছি তখন আমার আশেপাশে দেখা, নিজের পরিবারে দেখার বিষয়গুলো কিন্তু অটোমেটিক ফুটে উঠছে। হ্যাঁ, ডিক ইজ পোর্ট্রেড অ্যাজ আইডিয়ালিস্টিক, ইমপ্র্যাকটিক্যাল এবং ইমোশনালি ইনসেন্সিটিভ। যখন আমি নোভেলগুলো পড়ি তখন আমি আমার জীবনটা নিয়ে ভাবি, যদি আমিও লিখতাম বা লিখতে পারতাম তাহলে এরকমই অনেক কিছুকে রিপ্রেজেন্ট করা যেত। পরিবার, সমাজ, কোথায় থাকছি, কি, অনেক কিছুকে রিপ্রেজেন্ট করা যায়। He is deeply committed to his vision of farming, but lacks the skill and discipline necessary for success. মানে একজন গ্রামের মানুষ, হ্যাঁ, একজন গ্রামীণ কৃষক মানুষের কত বড়ই বা সফলতার থাকে, আকাঙ্ক্ষা থাকে বলো,
সে কী বা করতে পারে, তাই না? তার 2-1 বিঘা হয়তো জমি আছে, বা হয়তো বা তার নিজের জমি না, অন্যের জমিতে বর্গা করে খায়। সে কতটুকু সফলতা দেখতে পারে তার নিজের জীবনের জন্য? চাইলে হয়তো সে তার সন্তান দিয়ে দেখতে পারে পরবর্তী, কিন্তু নিজের জীবনে হয়তো তার কোনো সফলতাই নেই। এই জন্য সে একটু মাঠে কাজ করছে, বাড়িতে আসতেছে, চায়ের দোকানে গল্প করতেছে, খাবার শেষ করে ঘুমোতে যাচ্ছে। এই হচ্ছে তার জীবন। এভাবেই হয়তো বা জীবনের কিছু মুহূর্ত চলে যাচ্ছে। কোনো সফলতার যে, হ্যাঁ, ওইরকম অ্যাম্বিশাস, তাই তো, যে আউটলুক, সেটা হয়তো বা তার জীবনেই নেই। তাই বলছে হিজ ইনডিফারেন্স টু ম্যাটেরিয়াল কমফোর্ট, হ্যাঁ, যে ম্যাটেরিয়াল কমফোর্টে তো ভালো সোফা নাই, এসি নাই, তাই না, বা গ্যাসের চুলা দিয়ে রান্না করতে হবে সেটা নাই, হ্যাঁ, মানে কোনো কমফোর্ট নাই। তারপর হচ্ছে গরম লাগতেছে, সেখানে ফ্যান নাই, রান্নাঘর নাই ভালো, হ্যাঁ, বা শোয়ার কমফোর্টেবল যে বেড, তার শুরু করে কুইল টুইল এগুলো কিছুই নাই। গিয়ে দেখা যাচ্ছে গ্রামের সাধারণ মানুষ পোয়াল বা বিচালি পেতেই শুয়ে পড়ে। আচ্ছা, এরকম আমরা নিজেই আমাদের বাড়িতে যখন এরকম করতাম, হ্যাঁ, দেখা যাচ্ছে বাঁশের তৈরি একটা মাচা বানিয়ে, শীতের সময় বিশেষ করে, হ্যাঁ, তার উপরে হয়তো ধানের বিচালি পেতে, তার উপরে কাঁথা পেতেই শুয়ে পড়েছি, এরকম আর কি বিষয়টা। কিন্তু আজকে সেইগুলো দিনের কথা মনে পড়লে, আজকের কথা, তখন তখন ওই ফিলিংগুলো মনে পড়ে যে সেগুলো কষ্টদায়ক, কিন্তু এখন স্মৃতি হিসাবে সেগুলো খুব আনন্দ দেয়। বুঝতে পারছো? হয়তো সেই দিনগুলোই কষ্টের ছিল এক সময়, হ্যাঁ। তো যাই হোক, তাই বলছে ডোমেস্টিক অর্ডার ক্ল্যাশেস শার্পলি উইথ ম্যারিজ নিড ফর স্ট্রাকচার অ্যান্ড ক্লিনলিনেস। সে চাচ্ছে, সে তো আর, সে শিক্ষিত, তাই না, সে মার্জিত, সে একটা অফিসে চাকরি করে, তার স্বপ্ন একরকম, আর ডিকের স্বপ্ন একরকম, তাহলে কি মিলবে এদের দুজনের, বলো? হুম। এখন না সানস আর লাভারের যে গল্পটা যদি আমরা ভাবি, বা হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার যদি ভাবি, একজন আরেকজনের মধ্যে খুন করে ফেলতে পারতো, পারতোই তো, হ্যাঁ, যে হ্যাঁ স্যার। থাকবোই না, এই জীবন থেকে বাঁচতে হলে আমার একটা উপায় লাগবে, এখান থেকে চলে যেতে হবে, হ্যাঁ। তো যে যেভাবে বিষয়গুলোকে নিতে পারে। লেসিং প্রেজেন্টস ডিক নট অ্যাজ ম্যালিশাস বাট অ্যাজ ফান্ডামেন্টালি ইনকম্পিটেবল, ইন ইনকম্প্যাটিবল, সরি, উইথ ম্যারি, মানে মানানসই না, ইন্টেন্সিফাইং ম্যাটেরিয়াল টেনশন ফ্রম দ্য আউটসাইড, ব্রেকডাউন অফ ম্যারিটাল কমিউনিকেশন, এই যে আস্তে আস্তে দূরত্বটা কীভাবে তৈরি হয়। From the beginning of their marriage, communication between Mary and Dick is strained and ineffective. Mary finds it difficult to express her discomfort openly. মানে সে যে ডিসকমফর্ট ফিল করছে সেটা হয়তো ডিককে বলতে পারছে না। While Dick remains oblivious to her emotional needs. Their conversations are marked by misunderstanding and emotional distance. This inability to communicate deepens Mary's sense of isolation and reinforces her belief that marriage is a trap rather than a partnership. সেটা আরো বেড়ে গেল, হ্যাঁ, পার্টনারশিপের থেকে এটা একটা ট্র্যাপের মতো। মেরিস কনফ্রন্টেশন উইথ আফ্রিকান সার্ভেন্ট। তারপর চ্যাপ্টার 3 দেখো, ইজ ফার্স্ট সাস্টেইনড ইন্টারাকশন উইথ আফ্রিকান সার্ভেন্টস অন দ্য ফার্ম, কারণ তারা যেহেতু হোয়াইট, রেইজড উইথ কলোনিয়াল আইডিওলজি, মেরি অ্যাপ্রোচেস আফ্রিকানস উইথ ফেয়ার সাসপিশন অ্যান্ড রিজিড অথরিটি। তারা যেহেতু হোয়াইট, তারা তো মানে অথরিটির দিকে, তারা হয়তো সার্ভেন্ট বা হচ্ছে এই জাতীয় আফ্রিকান মানুষদেরকে সেইভাবে গ্রহণ করছে না। শি স্ট্রাগলস টু অ্যাসার্ট কন্ট্রোল, সেও চাচ্ছে তাদের উপরে নিয়ন্ত্রণ করতে, অসকিলেটিং বিটুইন হার্শ ডিসিপ্লিন অ্যান্ড নার্ভাস উইথড্রোয়াল, তাদের যে ফার্মে। হার ইনএবিলিটি টু মেনটেন কনসিস্টেন্ট অথরিটি রিফ্লেক্টস আর ইনার ইনস্টেবিলিটি, কিন্তু সে তো পুরোপুরি অথরিটি মেনটেন করতে পারছে না, এই জন্য সে নিজেকে আনস্টেবল মনে করছে। লেসিং ইউজেস দিস ইন্টারাকশন টু রিভিল হাউ racial hierarchy becomes a source of psychological tension rather than security. তারপর রেশিয়াল কন্ডিশনিং অ্যান্ড ফেয়ার, ম্যারিজ ফেয়ার অফ আফ্রিকানস ইন্টেন্সিফাইড ইন রুরাল সেটিং। তাকে কি, কে যেন খুন করেছে, তার নামটা কি বলো তো? স্যার মোজেস। হ্যাঁ, মজেস, তাই তো। সে কি হোয়াইট আর আফ্রিকান? স্যার আফ্রিকান। তো দেখি কি কারণে কি হচ্ছে। Where she is surrounded by black laborers and isolated from white society. Without the protective structure of town life, her racial conditioning becomes more pronounced. She interprets ordinary behavior as threatening and becomes obsessed with maintaining distance. Lessing shows how racial ideology magnifies Mary's anxiety. Racial ideology, সে হোয়াইট, হ্যাঁ, একটা আইডিওলজি কাজ করছে, সে কেন ওদেরকে ভালোভাবে গ্রহণ করবে। Domestic disillusionment and loss of control. Mary attempts to manage the household. She becomes increasingly aware of her lack of control. The farm environment resists her effort to impose order. যে ইম্পোজ অর্ডার, সে চেষ্টা করছে কিন্তু পারছে না, কারণ এনভায়রনমেন্টটা তো তার পক্ষে না। সার্ভেন্টস অ্যাপিয়ার ইনডিফারেন্ট, সার্ভেন্টরা তার কথা শুনছে না। দ্য হিট ইজ অপ্রেসিভ অ্যান্ড রুটিনস আর আনপ্রেডিক্টেবল। দিস লস অফ কন্ট্রোল ইজ ডিপলি ডিস্ট্রেসিং ফর ম্যারি, whose psychological stability depends on routine and predictability.
Her frustration gradually turns into anger and cruelty. Emergence of hostility toward Dick. Mary's disappointment soon transform into hostility toward her husband. সে নিজেই hostile হয়ে যাচ্ছে. She blames Dick for deceiving her and trapping her in an unbearable life. হ্যাঁ, সে কি ট্র্যাপ করেছে তাকে? Dick's optimism and emotional detachment appear to her as indifferences. Their relationship becomes emotionally barren and marked by silent resentment rather than affection. Lessing presents this hostility as the beginning of Mary's emotional withdrawal from human connection. Sexual repression and marital strain. Sexual discomfort and repression play a subtle but important role in chapter 3. Mary feels uneasy with physical intimacy and withdraws emotionally from her husband. এটা তো আরো বেশি দূরত্ব তৈরি করবে. Her inability to reconcile sexual relation with emotional security adds to her discomfort. তার বলছে isolation from white society. Life on the farm isolate Mary from the white settlers. কারণ সে তো হোয়াইটদের মতো হতে পারছে না. এতে কি হচ্ছে? ইন্টেন্সিফাই আর লনলিনেস. Occasional visit from neighboring farms only emphasize a sense of social inadequacy. Mary becomes painfully aware of her failure to conform to the ideal image of farmer's wife. সে তো মেনে নিতে পারছে না, একটা ফার্মার ওয়াইফ হিসাবে সে নিজেকে মানতে পারছে না. This isolation reinforces her fear of judgment and deepens her emotional withdrawal. Psychological displacement and anxiety. দেখো, Mary's anxiety intensifies as she struggles to adapt to her new environment. She becomes increasingly irritable, tense and withdrawn. মানে রেগে তো যাবেই, একটা সবসময় নিজেকে মানে কি সমাজ থেকে দূরে রাখা, নিজেকে লুকিয়ে রাখা, এই বোধটা তার ভিতরে কাজ করতে শুরু করলো. স্মল ইনকনভেনিয়েন্সেস প্রভোক দ্য ডিসপ্রপোর্শনেট রিয়াকশন. মানে ছোট ছোট ভুলেই বা অসুবিধাতে সে অনেক বেশি বিরক্ত হচ্ছে. রিভিলিং দ্য ফ্রেজিলিটি অফ আর ইমোশনাল স্টেট. তারপর লেসিং পোর্ট্রেস ম্যারিজ অ্যাংজাইটি অ্যাজ দ্য রেজাল্ট অফ কিউমুলেটিভ প্রেশার রাদার দ্যান আ সিঙ্গেল কজ. মানে অনেক কিছু মিলেই, মানে তার যে এই যে বিরক্তি, তার যে অস্বস্তি, এর পিছনে একটা কারণ না, অনেকগুলো কারণ হয়তো বা জড়িয়ে আছে. সিম্বল ইউজ অফ এনভায়রনমেন্ট. অতএব এটা গেল, এখানে দরকার নেই. তো এইগুলো থেকে আমরা বুঝলাম যে কি তাদের বিবাহিত লাইফটা কি খুব ভালো হবে, বলো? না স্যার। তারপর চ্যাপ্টার 4 কি বলছে দেখো, Mary's growing disillusionment with farm life. By the time chapter 4 begins, Mary's early hopes, সে যে ভাবছিল she might eventually adjust to farm life have largely vanished. সে ভাবছিল ফার্ম লাইফ হয়তো অ্যাডজাস্ট করে নিব, দুজন মিলে সুখেই থাকা হবে, কিন্তু সেটা আস্তে আস্তে পুরো ভ্যানিস্ট হয়ে গেল. তারপর কি বলছে, দ্য ডেইলি রুটিন অফ হিট, দেখো, ডাস্ট অ্যান্ড ফিজিক্যাল ডিসকমফোর্ট বিকামস আনবেয়ারেবল টু হার. শি ফাইন্ডস নোট হ্যাজ স্যাটিসফ্যাকশন ইন হাউস হোল্ড ওয়ার্ক অর ফার্ম ম্যানেজমেন্ট অর রিজেন্ট দ্য এন্ডলেস স্ট্রাগল ফর সার্ভাইভাল দ্যাট ডিফাইন্স ডিক্স ফার্মিং এক্সিস্টেন্স. তার মানে ডিক যেভাবে এক্সিস্ট করে আছে, যে কষ্ট করে, সেটা হয়তো সে মানতে পারছে না. হয়তো এই পরিশ্রমটা দরকার একজন ফার্ম লাইফকে লিড করতে হলে, কিন্তু সেটা তো ম্যারির পক্ষে সম্ভব না. Economic hardship plays a crucial role in chapter 4. Dick Turner's repeated failures as a farmer place increasing financial strain on the household. Crops fail, money is scarce, and the farm seems permanently on the edge of collapse. Farm ভেঙে যাচ্ছে. Mary becomes acutely aware of their poverty and feels humiliated by their inability to maintain even basic standard of comfort. This financial insecurity deepens her resentment toward Dick and heightens her fear of social degradation within white colonial society. Mary's frustration with Dick Turner. অতএব আস্তে আস্তে তো frustration বাড়ছেই. Mary's dissatisfaction increasingly focuses on her husband. She blames Dick for her present misery and views his optimism as foolish self-deception. Dick's refusal to abandon farming or seek alternative employment appeared to Mary as a stubborn irresponsibility. মানে যত সে চাচ্ছে, মেরি অ্যাজ স্টাবর্ন, মানে মেরির কাছে মনে হচ্ছে যেন এটা একটা ইরেসপন্সিবিলিটি. Communication between them deteriorates further, turning into bitter arguments or long silences. Lessing shows how Mary's frustration hardens into emotional cruelty. কীভাবে ইমোশনাল ক্রুয়েলটি হয়ে যাচ্ছে ম্যারিজ ফ্রাস্ট্রেশন, মানে ডিকের কাছে মনে হচ্ছে. হোয়াইল ডিক রিট্রিটস ইন্টু প্যাসিভিটি অ্যান্ড এক্সাশন, কিন্তু সেও আস্তে আস্তে প্যাসিভ হয়ে যাচ্ছে, আর যেন কোনো কিছু ইন্টারাকশন করছে না. সে অল্পতেই বিরক্ত হচ্ছে. সেই মিলে কোথায় গিয়ে দাঁড়াবে পরিবারটা, বুঝতে পারছো. দ্য ইমোশনাল গ্যাপ বিটুইন ম্যারি অ্যান্ড ডিক ওয়াইডেন্স সিগনিফিকেন্টলি ইন দিস চ্যাপ্টার. Physical closeness becomes rare, emotional intimacy is virtually absent. Mary withdraws into herself while Dick becomes increasingly worn down by own failure, work and failure. দুজনই মোটামুটি তাদের ভিতরে দূরত্বটা অনেক বেড়ে গেছে. Their marriage functions not only in form, lacking mutual support or understanding. Lessing portrays this breakdown not as a sudden collapse but as a slow erosion caused by unmet expectation and incompatible
টেম্পারমেন্টস, এরকম অসংখ্য পরিবার আছে, হ্যাঁ, যারা যে প্রত্যাশা নিয়ে হয়তো বা বিয়ে করেছিল সেটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে, হ্যাঁ, দিয়ে এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে হয়তো নিজেদেরকে মানানোর আর কোনো সুযোগ নেই। ম্যারিজ হার্শ ট্রিটমেন্ট অফ আফ্রিকান সার্ভেন্টস। Chapter 4 highlights Mary's increasingly harsh and inconsistent treatment of African servants. Her frustration and anger find an outlet in her interaction with them. She imposes rigid discipline, frequently dismisses workers, and reacts violently to minor mistake. মানে সে পারিবারিক অশান্তি ঝামেলাগুলো কার উপর কাটাচ্ছে? এই তার সার্ভেন্টদের উপরে, নাকি? অনেক সময় তোমরা বলো না যে স্যাররা হয়তো বা পারিবারিক করছে, ঝামেলা করছে, তাই তো এই জন্য স্যাররা হয়তো নাম্বার কম দিয়েছে, নাকি? হ্যাঁ, এরকম স্যার। জি স্যার। হ্যাঁ, তো এরকম আর কি, হ্যাঁ যে স্যার। পারিবারিক সমস্যা মানুষকে অনেক সময় এই দূরত্বের মধ্যে নিয়ে যায়। সংসার এত সোজা না, সোজা বলো? হুম, না স্যার। যারা বুঝতেছো তারা বুঝতেছো, নাকি? হ্যাঁ, হ্যাঁ, স্যার, আচ্ছা সরি, 1 মিনিট। আচ্ছা, তা বলছে ফেয়ার অ্যান্ড অবসেশন উইথ কন্ট্রোল, ওই যে কন্ট্রোলিং, এখান থেকেই মজেদের সাথে হয়তো দেখো ম্যারিজ বিহেভিয়ার টুয়ার্ড আফ্রিকান ওয়ার্কার্স রিভিলস আর গ্রোয়িং অবসেশন উইথ কন্ট্রোল। শি বিকামস ফিক্সেটেড অন ইনফোর্সিং রুলস অ্যান্ড মেনটেনিং স্ট্রিক্ট বাউন্ডারিজ। অ্যানি পারসিভ চ্যালেঞ্জ টু হার অথরিটি প্রোভোক্স ইন্টেন্স অ্যাংজাইটি। অ্যান্ড কেউ যদি কোনো সার্ভেন্ট যদি তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছে, সে আরও বেশি ইন্টেন্স হয়ে গেছে, হ্যাঁ। Lessing links this obsession directly to Mary's psychological fragility, suggesting that her need to dominate others compensate for her internal sense of helplessness. Dick's different attitude toward Africans. In contrast to Mary, Dick Turner treats Africans worker with relative familiarity. দেখো, কিন্তু যেহেতু ডিকের সাথে তোদের সম্পর্ক ছিল, তাই না, জি মানে স্যার। সার্ভেন্টদের, সে তাদের সাথে ঠিকই ভালো মতো আচরণ করছে, হ্যাঁ, কিন্তু এ পারছে না। তারপর কিছু দেখো, ম্যারি ইন্টারপ্রেস ডিকস অ্যাপ্রোচ অ্যাজ উইকনেস অ্যান্ড ইরেসপন্সিবিলিটি। হয়তো দেখা যাচ্ছে ডিক হয়তো তার সার্ভেন্টের সাথে ভালো আচরণ করছে, সেটা সে মেনে নিতে পারছে না। হোয়াইল ডিক ভিউস ম্যারিজ ক্রুয়েলটি অ্যাজ আননেসেসারি অ্যান্ড ডিস্ট্রাক্টিভ। লেসিং ইউজেস দিস কন্ট্রাস্ট টু এক্সপোজ দ্য মোরাল কন্ট্রাডিকশন অফ কলোনিয়াল রেশিয়াল রিলেশনশিপ। আইসোলেশন অ্যান্ড সোশ্যাল শেম। ম্যারিজ সেন্স অফ আইসোলেশন ইন্টেন্সিফাইড ইন চ্যাপ্টার 4। সে আরও বেশি আইসোলেট হয়ে যাচ্ছে, সে চাকর বা ফার্ম থেকেও আইসোলেট হয়ে যাচ্ছে। শি অ্যাভয়েডস কন্ট্যাক্ট উইথ নেইবারিং হোয়াইট সেটেলার্স, ফিয়ারিং জাজমেন্ট অ্যান্ড গসিপ। When visitors do arrive, Mary feels exposed and inadequate, acutely conscious of her failure to meet the expectation of farmer's wife. হ্যাঁ, মাঝে বন্ধু বান্ধবরা বা প্রতিবেশীরা বেড়াতে আসলে সে নিজেকে দূরে রাখে। This social shame reinforces her withdrawal and contributes to her growing hostility towards both her husband and her environment. Psychological exhaustion and nervous strain. Mary's mental state deteriorates noticeably in this chapter. She becomes nervous, irritable, and prone to emotional outbursts. Sleep offers little relief, হ্যাঁ, ঘুমেও কাজ হচ্ছে না। হার থটস গ্রো ইনক্রিজিংলি রিপিটেটিভ অ্যান্ড অবসেসিভ। হ্যাঁ, তারপর হচ্ছে কি, লেসিং পোর্ট্রেস মেরিজ সাইকোলজিক্যাল এক্সারশন অ্যাজ দ্য কিউমুলেটিভ ইফেক্টস অফ আইসোলেশন, ফেয়ার অ্যান্ড আনরিলিভ ফ্রাস্ট্রেশন রাদার দ্যান আ সাডেন ইলনেস। এটা অসুস্থতা না, বরং একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। তো যাই হোক, এখানে আমরা দেখলাম শেষ পর্যন্ত কি দেখছো, মেরিজ লস অফ আইডেন্টিটি। অ্যাজ দ্য চ্যাপ্টার প্রোগ্রেসেস, মেরিজ সেন্স অফ সেলফ কন্টিনিউস টু এরোড। হ্যাঁ, মানে নিজের প্রতি যে একটা আত্মসম্মান বোধ ছিল সেটাও শেষ হয়ে যাচ্ছে। শি নো লঙ্গার রিকগনাইজেস দ্য ইন্ডিপেন্ডেন্ট উইমেন শি ওয়াজ ওয়ান্স ইন টাউন। হার আইডেন্টিটি বিকামস ডিফাইন্ড এন্টারলি বাই ফ্রাস্ট্রেশন, ফেয়ার অ্যান্ড রেজেন্টমেন্ট। লেসিং প্রেজেন্ট দিস লস অফ আইডেন্টিটি অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ট্র্যাজিক কনসিকুয়েন্সেস অফ ম্যারিজ এনভায়রনমেন্ট অ্যান্ড চয়েসেস। দেখবা সাহিত্যক্ষেত্রে একটা বড় হচ্ছে লস অফ আইডেন্টিটি, এটা, হ্যাঁ, যেটা আমরা ইয়াতে দেখলাম, তাই না,
দ্য হ্যারিয়েফ, ওটা তো আমরা শেষ করেছি নাকি হ্যারিয়েফটা? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, জি স্যার। তারপর হচ্ছে চ্যাপ্টার 5, এখানে কি বলছে দেখো, ইনক্রিজিং হার্ডশিপ অন দ্য ফার্ম। বাই চ্যাপ্টার 5 লাইফ অন দ্য ফার্ম হ্যাজ গন মোর ডিফিকাল্ট দ্যান বিফোর। ডিফিকাল্ট তো হবেই। ডিক টার্নার কন্টিনিউস টু স্ট্রাগল আনসাকসেসফুলি উইথ ফার্মিং, রিপিটেড ফেলার্স ড্রেইন বোথ হিজ এনার্জি অ্যান্ড হোপ। সেও বারবার ব্যর্থ হচ্ছে। দ্য ফার্ম yield লিটিল প্রফিট অ্যান্ড দ্য কাপল লিভস আন্ডার কনস্ট্যান্ট ইকোনমিক প্রেশার। মেরি ফাইন্ডস দ্য unending hardship unbearable and humiliating. This sense, the sense of being trapped in poverty without prospects of improvement, depends her resentment and despair. আরও হতাশ হয়ে যাচ্ছে। লেসিং প্রেজেন্টস ইকোনমিক স্ট্রাগল অ্যাজ আ কনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড ফোর্স দ্যাট এক্সারবেটস ইমোশনাল কনফ্লিক্ট। হ্যাঁ, ডিক টার্নার সাইকোলজিক্যাল ফিজিক্যাল ডিক্লাইন। Dick's physical condition worsened noticeably in this chapter. Years of hard labor under harsh climate condition leave him exhausted and ill. He works relentlessly, driven by stubborn determination. সেও চাচ্ছে, হ্যাঁ, yet his effort bring little reward. Mary observes his decline with irritation rather than sympathy. হ্যাঁ, সে sympathy বোধ করছে না, বরং আরও রেগে যাচ্ছে. Viewing his weakness as a further proof of failure. Lessing portrays Dick as a tragic figure whose idealism and endurance contrast sharply with Mary's growing bitterness. Mary's emotional detachment from Dick. Mary becomes increasingly detached from her husband, both emotionally and psychologically. She feels no compassion for his suffering, resents his dependence on her. Their interactions are marked by coldness, impatience, and unspoken hostility. দেখো, which Mary once hoped would bring security now appears to her as an inescapable burden. Mary's heightened nervousness and anxiety. Mary's nervous tension intensified throughout chapter 5. এখানে তো বুঝতে পারছি কি অবস্থা। She becomes jumpy, irritable, and hypersensitive to her minor disturbances. Small noises, unexpected movements, or changes in routine provoke anxiety and anger. Her mental state grows increasingly unstable, revealing early signs of obsession and paranoia. মানে মেন্টালি অসুস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, breakdown of her authority over African servant. Mary's relationship with the African servant deteriorates further in this chapter. Her authority becomes inconsistent and erratic. She alternates between extreme harshness and panicked withdrawal. কখনো সে খুব হার্শ হচ্ছে, কখনো তাদের থেকে দূরত্ব মেনটেন করছে। Unable to maintain steady control. Servants respond with confusion, resentment, and passive resistance. Lessing illustrate how Mary's fear undermines the very racial authority she tries desperately to enforce. কি কথা বুঝতে পারছো সবাই? কি অবস্থা হচ্ছে? জি Fear of African presence. Mary's fear of Africans become more intense and irrational. She begins to interpret ordinary actions as threat and becomes obsessed with maintaining physical and emotional distance. হ্যাঁ, দেখো, সে অন্যের আচরণগুলোকে সে মানে ইরিটেশনগুলোকে সে হয়তো থ্রেট মনে করতেছে। দ্য আইসোলেশন অফ দ্য ফার্ম ম্যাগনিফাইস আর রেশিয়াল অ্যাংজাইটি। রেশিয়াল, এখানে অনেকগুলো বিষয় একসাথে দেখানো হয়েছে। লিভিং হার উইদাউট দ্য সোশ্যাল রিইনফোর্সমেন্ট অফ হোয়াইট সোসাইটি। হ্যাঁ, তারপর ইমার্জেন্স অফ অবসেসিভ বিহেভিয়ার। চ্যাপ্টার 5 shows the emergence of obsessive pattern in Mary's behavior. সে অবসেসড হয়ে যাচ্ছে কোনো কিছু নিয়ে। She fixed on her cleanliness, এগুলো নিয়ে, discipline, routine, attempting to impose order on an environment that resists control. হ্যাঁ, সে বারবার তার চাকর বাকরদের উপরে নিয়ন্ত্রণ ফলাতে যাচ্ছে। Any disruption triggers disproportionate emotional responses. This obsessive need for control reflects Mary's internal chaos, fear of losing authority over both herself and others. সুতরাং conflict between Mary and Dick over servants. তাই বলছে কি, disagreement between Mary and Dick regarding the treatment of African workers become more pronounced. মানে ডিক একরকম আচরণ চাচ্ছে, সে আর একরকম চাচ্ছে। Dick's practical tolerance contrasts sharply with Mary's rigid cruelty. Mary views Dick's attitudes as weakness and irresponsibility, while Dick sees her behavior as harmful and unnecessary. This conflict further strains their already fragile marriage and deepens Mary's sense of isolation. অতএব ম্যারি ইনক্রিজিংলি উইথড্রস ফ্রম সোশ্যাল কন্ট্যাক্ট, অ্যাভয়েডিং ভিজিট ফ্রম নেইবার, হোয়াইট সেটেলার্স, শি ফিয়ার জাজমেন্ট, গসিপ, মানে ওই একই কথা। দিস উইথড্রয়াল রিইনফোর্সেস, মানে মূল কথা হলো যে কাহিনী বা গল্পগুলো যদি না পড়া হয় এই কথাগুলো ঘুরে ফিরে আসছে। ওখানে যে আচার আচরণের মধ্যে যে ইন্টারাকশন, সেই বিষয়গুলো কীভাবে দেখানো হচ্ছে সেটা হলো সবচেয়ে বড় বিষয়। ঠিক আছে, তো যাক, এখানে যেগুলো পাচ্ছি, লস অফ মোরাল ব্যালেন্স, নিজের উপরে যে ব্যালেন্সটা সেটাই তার হারিয়ে যাচ্ছে। দেখো, অ্যাজ মেরি ফেয়ার্স অ্যান্ড রেজেন্টমেন্ট ইন্টেন্সিফাইজ, হার সেন্স অফ মোরাল ব্যালেন্স বিগিনস টু এরোড। She justifies cruelty as discipline and authority. হ্যাঁ, ওই যে সার্ভেন্টদের উপরে, হ্যাঁ, ক্রুয়েলটিটাকে সে ডিসিপ্লিন মনে করছে। ব্লারিং দ্য লাইন বিটুইন কন্ট্রোল অ্যান্ড অ্যাবিউজ, ফরশ্যাডোয়িং অফ সাইকোলজিক্যাল কলাপস। অতএব এই পুরো চ্যাপ্টারে আমরা দেখতে পাবো যে মেন্টালি এবং সাইকোলজিক্যালি কতখানি কলাপস সে হয়েছে।
কলাপস হয়ে গেছে। হ্যাঁ, হার ইনক্রিজিং প্যারানয়া, ইমোশনাল নামনেস অ্যান্ড অবসেসিভ বিহেভিয়ার সাজেস্ট দ্যাট শি ইজ অ্যাপ্রোচিং ব্রেকিং পয়েন্ট. Lessing certainly prepares the reader for more extreme manifestation of Mary's fear and instability in later chapters. এই তাহলে 5-এ আমরা দেখলাম এই ঘটনাগুলো ঘটেছে। আমরা তাহলে আগামী ক্লাসে 6 মানে 11টা আছে, আগামী ক্লাসে আমরা দুটো একবার দেখে পড়ে ফেলবো, ঠিক আছে? কারণ একবার ঠিক আছে স্যার। আচ্ছা, আর তোমাদের প্রশ্ন কতদূর দেওয়া হয়েছে গো? প্রশ্ন উত্তর এখান থেকে আবার কতদূর পর্যন্ত দেওয়া হয়েছে মনে আছে? দেওয়া আছে স্যার, ইন্ডিয়া পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, প্যাসেজ টু ইন্ডিয়া পর্যন্ত দেওয়া আছে স্যার। আচ্ছা, প্যাসেজ টু ইন্ডিয়া, তাই তো? আচ্ছা, জি স্যার। দেখি বাকিগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব। এতদিন একটু ব্যস্ত ছিলাম, মোটামুটি সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। বাসায় নতুন উঠেছি, সব বই টইগুলো এতদিন কাছে ছিল না, সব নিয়ে আসছি। এর ভিতরে আবার রেডি করে দিতে থাকবো, একটু পড়ে নিবা দ্রুত। হ্যাঁ, স্যার আচ্ছা। আর এই গ্রাসি সিঙ্গিং শেষ হলে আমরা দ্য সান অলসো রাইজেস ওটা নিয়ে কথা বলবো। আর তোমরা একটু পড়ে নিবা সব কিছু ভালো করে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। হ্যাঁ বলো মাহফুজা। স্যার পড়া দেখে খুব ভয় লাগছে স্যার। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাইলে হবে? ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, সবাই পারছে, তোমরাও পারবা। স্যার মানে পোয়েম গুলো নিয়ে যদি একটু বলতেন স্যার, কিভাবে কি করব স্যার, অনেকগুলো কবিতা, অনেক আইডিয়া স্যার, মানে সবকিছু মনে হচ্ছে যেন মাথায় থাকছে না। থাকবে, টেনশন করো না, মাথায় থাকবে। এটা তো একটু টেনশনেরই বিষয়, কিন্তু পড়তে পড়তে একসময় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর যে স্যার সব দুই ভুলাই যাচ্ছে, বারবার রিডিং দাও। একই কথা। হ্যাঁ, বারবার রিডিং দাও, ভালো করে পড়ো। আর কোশ্চেন আনসার যেগুলো দিয়ে দিব সেগুলো ভালো করে পড়ে নিবা। তাহলে হবে, জি টেনশন স্যার। করার কিছু নাই। টেনশন কিছু স্যার থাকবে, অল্প কিন্তু অতিরিক্ত টেনশন করবে মাথা না। গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। অল্প পড়ার পরে স্যার মাথা গরম হয়ে যাচ্ছে, আর পরবর্তী গুলো তো স্যার ভয়ে হাত দিতে মন না, চাইছে না স্যার। ভয় পাইলেই এই সমস্যাটা হবে। ভয় পাওয়ার কোনো কারণে সিম্পলি পড়বা, ঠিক আছে? সিম্পলি যে এই যে একদিন সময় করে, একদিন যদি আপনি একটু সময় হবে স্যার, অল্প একটু সময়, আধা ঘন্টার মতো হলে আমাদের সাথে এমনি একটু কথা বলেন তো স্যার। মানে সবাই মানসিক দিক থেকে একটু ভেঙে পড়ে গেছে মনে হয়, ভেঙে পড়ার কিছু নাই, বা আচ্ছা আমিও কথা স্যার। বলবো। একটু টেনশন নেওয়ার কোনো কারণে, আরে সবাই পারছে তোমরা পারবে না কেন? আরে ছেলে মেয়ে না পড়াশোনা করে ফার্স্ট ক্লাস পেয়ে যাচ্ছে, আর তোমরা এখনো পড়াশোনা করে টেনশন করে যদি ভয় পাও তাহলে তো হবে? বলো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এ হুম স্যার এক সমস্যা স্যার, হুম অনেক গ্রুপে দেখছি স্যার বলছে যে 1 মাস পরে বা 2 মাস পরে স্যার 3.440 পর্যন্ত রেজাল্ট হচ্ছে স্যার। আর আমরা তো তুলনামূলক সারা বছরই কোনো মানে একটু না একটু হলেও পড়ি স্যার, তারপরেও রেজাল্ট তোলা তো এত কষ্ট হয়ে যাচ্ছে, মানে অসম্ভব লাগছে যেন তোমার কি বিষয়গুলো। মনে হয় যে 2-3 মাস পরে 3.40 পাইছে এটা বিশ্বাসযোগ্য? স্যার গ্রুপে তো এরকমই, কিছু কিছু গ্রুপে তো এরকমই দেখি যারা স্যার যে ভালো রেজাল্ট দুই করে মাস তারা আমি ফেসবুকে তো এসে কোনো থার্ড একটা ইয়ারে এরকম একটা হ্যাঁ দেখি স্যার, 3 মাস না হুম 2 মাস পরে 3 আপ পাইছে। হুম হুম সে 3 মাস তা পরে বর্তমানে আপনি করতেছেন না স্যার, যে মানুষজন কোনো কিছু বিবেচনা করতেছে না যে এটা সত্য নাকি মিথ্যা। এই হ্যাঁ হ্যাঁ রিসেন্ট কিছু ঘটনা ঘটছে হয়তো স্যার, তো ওটাই অ্যাপ্রিসিয়েট করতেছে, সত্য মিথ্যা বিচার করতেছে। তখনই স্যার সেলফ ডাউটটা আসে নিজের উপর, যে আরে হ্যাঁ আমরা তো একটু চেষ্টা করছি, তাও 3 পয়েন্ট পাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, হুম ওটা হুম কিভাবে পারতেছে। তার মানে আমার মধ্যেই সমস্যা আছে মনে হয়, এরকম জিনিসটা চলে আসছে এগুলো স্যার। বর্তমানে বললামই তো যে বর্তমান সমাজ তো খারাপ হয়ে গেছে, বুঝো না? সেটা তো মানে কি বলবো, এক রাতেই তোমাকে কোর্স শেষ করে দিচ্ছে, 3 পয়েন্ট পাওয়াই দিচ্ছে। হুম স্যার সেটাই আমি স্যার, সারা যাই বছর হোক স্যার, আপনি কথা এটা বললেন তো স্যার আমাদের সাথে। যে আজকে তুমি কিছুই পড়োনি, আজকে রাতে পড়ায় তোমাকে কালকে 3 পয়েন্ট পাওয়াই দিবে, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এগুলো হচ্ছে এক ধরনের মানে অন্য ধরনের প্রচারণা। তুমি সেগুলো কে যাচাই করতে যাবে বলো, কে এগুলোকে দেখতে যাবে? ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা। অতএব ওগুলো নিয়ে টেনশন করার কিছু না। আমরা তো দেখতেছি ভালো রেজাল্ট করার জন্য কে কতটুকু কিভাবে পড়তেছে। হ্যাঁ, আমরা দেখতেছি না বলো, কলেজে জি দেখতেছি। স্যার। তো পড়া কলেজ মনে রাখতে পারতেছি না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা পড়ার স্যার। অনেক কষ্ট ঘাটতি করে আছে। বারবার পড়ে হ্যাঁ লিখি, লিখে শিখি, বারবার পড়ি, পরীক্ষার হলে গিয়ে সবগুলো কেমন জানি সব ভুলে যায়, একদম কিচ্ছু মনে আসে না। হ্যাঁ, আরো আজকে বেশি বেশি আমার পড়। ইমপ্রুভ পরীক্ষা ছিল হ্যাঁ ক্রিটিসিজমে, আর আমি করছি, আর আমি আজকে
এখন হয়েছে যে পরীক্ষার নামে যে আমি নিজের নাম লিখে দিয়েছি, পরে আবার এটা হচ্ছে দেখার পর আবার আন্ডারস্ট্যান্ডিং ঠিক করছি। লেভেলটা, হ্যাঁ তুমি পড়লে তো হবে না, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ঘাটতি থাকার কারণে এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে। হুম। স্যার এই জিনিসটা স্যার আমি হ্যাঁ বুঝেছি স্যার, পরীক্ষার হলে যে আমাদের ইনকোর্স চলতেছে স্যার, কালকেও হুম 3টা এক্সাম আছে, আমি এটা সিদ্ধান্ত নিছি স্যার যে আমি আর ওই মানে আমার ব্রেনের উপর তো নির্ভর করে যাব, আমি যতটুকু বুঝবো ততটুকু লিখে চলে হুম আসবো। আমি আর অত মানে দেখি যে অনেকগুলো কোটেশন পড়ে গেছি, 4-5টা কোটেশন মনে আছে আর নাই। হুম। আরে কি অদ্ভুত ব্যাপার, এত ভালো করে পড়লাম। আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা একটু না হলে হয়তো দেখা যাচ্ছে যেগুলো আমাদের পড়া হয়নি সেগুলো তোমরা যখন পড়তে যাচ্ছ তখন আর ওই জিনিসটা আসতেছে না, হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। জি স্যার। হুম। তো এই জন্য দেখা যায় যে নভেলটা আমি তোমাদের উপর ছেড়ে দিই, কিন্তু বিশ্বাস পাচ্ছি না, এই জন্য আমি নিজেকে আমাকে একবার একটু পড়ায় দিতে হচ্ছে, মানে তোমাদের উপরে তো সে বিশ্বাস করতে পারছি না যে তোমরা পড়ো, এই জন্য। তো সমস্যা নেই, টেনশন নিও না। এখন যেহেতু আমারও একটু বেশ গত 3 মাস অক্টোবর থেকে এ পর্যন্ত খুবই দৌড়াদৌড়ি এর ভিতরে ছিলাম, মানে কি বলবো, 1 বছরটা একটু ঝামেলার উপর দিয়ে গেল। তো সমস্যা নেই, এই কদিনে মোটামুটি আমরা একটু চেষ্টা করব একটু রেগুলার ক্লাস নিয়ে সমাধান করে নিয়ে আসতে। তারপরে সকালেও ছুটি টুটি থাকলে সকালে টকালে ক্লাস টাস নিয়ে নিব, ঠিক আছে। তোকে আবার ঠিক করার আছে চেষ্টা স্যার। করবো। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে, গুড। টেনশন বেশি না করে যা পড়বা সেটা ভালো করে বুঝে বুঝে পড়ো, তাহলে হবে। আচ্ছা, ঠিক আছে। স্যার বই আচ্ছা, দেখলেই ভয় লাগছে স্যার। না ভয় পাওয়ার কোনো কারণ নেই, পড়তে থাকো, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, ওকে, সো গুড নাইট, বাই।